এখনো What's ১ up মিনিট everybody? বাকি আছে অলরেডি। আজকের আমাদের যাচ্ছি। আরেকটা লাইভ সেশনে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন তাহমিনা আক্তার মিলি। আপনারা সবাই তাকে চেনেন। গ্রেকের খুবই জনপ্রিয় একজন টিচার। সে আমাদের ভিডিও বিগ বুকের কঠিন সব প্যাসেজের খুবই মজার ভিডিও এক্সপ্লেনেশন তৈরি করেছিলেন। তো উনি হায়ার স্টাডির এই রাস্তায় পুরো বিষয় একদম ঝানু। তো আমরা এই ঝানু একজন এক্সপার্টকে পেয়েছি। আরেকটা বড় বিষয় হচ্ছে উনার এরিয়াটা একটু রেয়ার যে আমরা তো মেইনলি STEM এরিয়া থেকে স্টুডেন্টদেরকে দেখি। এর বাইরে হিউম্যানিটিজ এরিয়া থেকে আমরা খুব একটা দেখি না। তো আজকে আমরা ২ টা বড় বিষয় নিয়ে কথা বলব। একটা হচ্ছে তার ইউনিভার্সিটি যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে আমি যদি স্কলারশিপ নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার কি লাগবে? আর ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি মিলিকে ইন্ট্রোডিউস করার আগে আমি নিজে একটা তার সম্পর্কে কথা বলি। ২০১৭ সালে আমি বাংলাদেশে যখন যাই, মিলির সঙ্গে আমার কখনো দেখা হয়নি। তো আমি সাধারণত সবার জন্য বই নিয়ে যাই, হ্যাঁ? তো মিলিকে আমি ফোন করে বললাম যে, হুম। মামুন ভাই আমেরিকা থেকে আপনার জন্য একটা বই পাঠিয়েছে। আমি কিন্তু ফোন করতেছি। আপনার জন্য বই পাঠিয়েছে। আপনি কোথায় আছেন? আপনাকে বইটা এরকমভাবে কালেক্ট করি। তো আম আমি গাড়িতে করে গেলাম। সেখানে গাড়ি থেকে নামার পরে আমি নিজে বইটা নিয়ে মিলিকে দিলাম এবং দিয়ে বললাম যে, আপু আপনাকে এটা মামুন ভাই পাঠাইছে, এটা আপনার জন্য।" তো মিলি আরকি পুরা বইটা হাতে নিয়ে নেড়েচেড়ে আমার দিকে তাকায় বোধহয় বলছিল যে, "আপনাকে দেখতে কেমন জানি মামুন ভাইয়ের মতো লাগে।" তো এনিওয়ে মিলি ওয়েলকাম। আমরা মিলির সঙ্গে আজকে গল্প করব অনেক বিষয় নিয়ে। তো মিলি সবার আগে সেটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার এপিসোড নাম্বার 24। থ্যাংক ইউ সো মাচ। উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ। তুমি শুরুতে একটু আমি তুমি করে বলি। মিলি আমার ছোট বোন। অনেকদিন ধরে আমাদের পরিচয়। মিলি তুমি একটু জাস্ট কোথায় এখন কি করছো? ইনশাআল্লাহ। পুরো বিষয়টা আমাদেরকে একটু বলো যে হুম, হুম। তোমার গল্পটা জাস্ট আমরা একটু শুনি। আর ইন দ্য মিনটাইম আমি একটু শেয়ারিং এর কাজটা করে দেই। আচ্ছা। আমি ভাইয়া বলেই দিয়েছে আমার নাম মিলি। সো আমি আ আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সো আমি অনার্স মাস্টার্স আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম ইডেন কলেজ থেকে। ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছি যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আছে। এখন বিদেশে আসার স্বপ্ন যদি বলি সেটা আমি যখন ক্লাস 5 না 6 এ পড়ি তখন আমাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে ক্লাসে যে জিজ্ঞাসা করে না, "হোয়াট ইস ইউর এইম ইন লাইফ?" হ্যাঁ, তো তখন আমার ইচ্ছা ছিল যে আমি বিদেশে পড়তে যাব। মানে অ তখন আসলে জানতাম না যে ডক্টরেট ডিগ্রি কি আর ডাক্তার কি। তো তখন ভাবতাম যে ডাক্তার হওয়া মানেই হচ্ছে বিদেশে যাওয়া, পড়তে যাওয়া। মানে রাইট, যারই রাইট, ডক্টর থাকবে দ্যাট মিনস ডক্টরেট ডিগ্রিটা তখন আসলে এত ক্লিয়ার ছিল না। তখন খুব ছোট ছিলাম ফার্স্ট অ্যান্ড দেন সেকেন্ড আমাদের স্কুলগুলোতে এত ডিটেইল বলেও না কেউ হোয়াট ইস ডক্টরেট আর হোয়াট ইস ডক্টর। মানে মেডিসিনাল ডক্টর যারা আর রাইট। ডক্টরেট কি এই জিনিসগুলোকে আসলে ভেরিফাই করে দেওয়া হয় না তখন। তো তখন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন আমি বলেছিলাম যে ডাক্তার হব। মানে আমার নামের সামনে ডাক্তার থাকতে হবে। দ্যাট মিনস আই ইয়েস, হ্যাভ টু ইয়েস, বি ইয়েস। ইট আ ডাজন্ট ম্যাটার। ডক্টরেট। তো তারপরে যখন বড় হলাম ধীরে, ধীরে যখন পড়া শুরু করলাম, তখন তো আসছিলামই। আ মা অ ম্যাট্রিক করলাম, ইন্টার করার পরে ইংলিশে ভর্তি হলাম। তখনও আসলে মনে হয়েছিল যে অম হয়তো বিজনেসে পড়বো। কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিজনেস স্টাডিজ। মানে যখন ইন্টারে আর ম্যাট্রিকে ছিলাম তখন মনে হয়েছিল যে আমি বিজনেস করব, বিবিএ, এমবিএ করব। বাট তখন আ মনে হইল যে না, ইংলিশে যখন চান্স পাইছি ইটস আ ভেরি গুড সাবজেক্ট টু বি এ টিচার ইন বাংলাদেশ। বাংলাদেশে টিচার হওয়ার জন্য ইংলিশ কিন্তু খুবই ভালো একটা সাবজেক্ট। এবং ওটাতে জবও খুব ভালো পাওয়া যায়। যেখানেই রাইট, জব রাইট। করতে যাক ইংলিশটা ওরা ডিটারমাইন করে দেয় যে অ ইংলিশে জব পাওয়া যায়। তো তখন মনে হয় যে না ঠিক আছে এটা একটা ভালো সাবজেক্টে আসছি, পড়াশোনা করি, একটু যদি পড়াশোনা করি। তারপরে ধীরে, ধীরে মনে আরো সেই ছোটবেলার স্বপ্নটা জাগতে থাকলো যে না বিদেশে পড়তে যাবো। wherever যাই কিন্তু বিদেশে পড়তে যেতেই হবে আমাকে, রাইট, রাইট। ডিটারমাইন হতেই হবে। তো যখন এক্সাক্টলি। অনার্স শেষ করলাম, অনার্স শেষ করলে আমি আবার ব্যাংকে চাকরি করেছিলাম ১ বছর। আমি টিকতে পারিনি কারণ খুবই বিরক্তিকর। একই ডেস্কে সারাদিন বসে থেকে সেই সিগনেচার করা খুবই বিরক্তিকর একটা কাজ। তো চাকরিটা ছেড়ে দিয়ে তখন মনে হলো যে না এবার আমি একদম ফুললি ফোকাসড হই। যে না আমার বিদেশে যাওয়ার যখন ইচ্ছা তখন আমি একটু রিসার্চ করি যে আসলে বিদেশে পড়তে যাওয়ার জন্য আমার কি জিনিস লাগবে। কারণ কিছু রিকোয়ারমেন্টস লাগে। কিছু ফুলফিল করতে হয়। যেমন IELTS করতে হয়। ইংলিশের স্পোকেন যে অ্যাবিলিটি আছে সেটাকে আমার মানে এক্সপ্রেস করতে হবে যে আমি স্পিকিং করতে পারি। আমার যেহেতু আমার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ না। তো রাইট, রাইট। ওই রিসার্চ করতে একসময় জানতে পারলাম গ্রেকের কথা।
আমি অনেকগুলো আসলে অনেকগুলো ইনস্টিটিউশন যারা আছে, যে কোচিং সেন্টার গুলো আছে যারা, এদের সবার সম্পর্কে মোটামুটি সবাই একটু পর্যালোচনা দেখলাম, যে ওখানে গেলাম, সবার সাথে কথা বললাম। তো তখন মনে হলো যে না, সবার সাথে কথা বলে আমার গ্রেডটাকে অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি ভালো লাগছিল। যেদিন আমি গেলাম সেদিন আমার প্রিপারেশন ছিল। ৩-৪ টার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে না, এদের মধ্যে রিয়াল লাইফ এর কোনো এক্সপেরিয়েন্স নাই এরা। এরা শুধু কথা বুলি করে। কিন্তু যখন আমি গ্রেকে গেলাম, আমার মনে হয় বিলকিস আপার সাথে আমার ১ম কথা হইছিল। যখন ওর সাথে আমার কথা হইছে তখন আমি বললাম যে না, they have some experience, they know what, আমাকে যে গাইড করতে পারবে তারা খুব ভালো গাইড করতে পারবে আমাকে। আচ্ছা, তো তখন ওদের এখানে বিলকিস ভর্তি আপা হইলাম, কিন্তু বিলকিস আপনাদের আপা যে এখন লাইভে শুনছে তোমার কথা এবং সে কিন্তু তোমাকে সালাম দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিনা ফুটারে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমরা একটু আমাদের হ্যাঁ আসলে আপু, একটু জি। অডিয়েন্স এর জন্য বলি। আচ্ছা, আপনাদের গল্প বলতেছে যে আপনার সাথে ১ম এ কথা বলে কিভাবে মোর ইন্সপায়ার্ড হলাম। রাইট, হ্যাঁ। শোনো হ্যাঁ। আমরা যেটা করব আমরা যেটা করব আমাদের একটু স্ট্রাকচারড আ ওয়া ফরমেট এ আমরা ডিসকাশনটা প্রসিড হুম, করব। হুম। আমাদের ১০ টা কোয়েশ্চেন আমরা অলরেডি অডিয়েন্স এর কাছ থেকে কালেক্ট করেছি। আচ্ছা, এই আচ্ছা। কোয়েশ্চেন গুলো দেখে আরো অনেক স্টুডেন্ট তারা কোয়েশ্চেন করবে। তো এখন তুমি খুব কুইকলি তুমি কোন হুম, হুম। প্রোগ্রামে আছো, কোন কোর্স ওয়ার্ক এবং রিসার্চ করছো এটা সম্পর্কে একটু আমাদেরকে বলো। আমি আছি হচ্ছে টিচিং ইংলিশ টু দ্য স্পিকারস অফ আদার ল্যাঙ্গুয়েজ এর উপরে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সো আমার লিঙ্গুইস্টিক্স যে ইংলিশের উপরে অ্যাবিলিটি আছে, আমি মনে করি মোটামুটি সাধারণ মানুষের চেয়ে আমার একটু ভালো আছে। তো আমি মনে করি আই এম জাস্ট, ইটস অনলি মাই ভিউ। তো তারপরে এটা হচ্ছে আমার রিসার্চটা হচ্ছে বাইলিঙ্গুয়াল এডুকেশন এর উপরে। আচ্ছা। আমি ১ম এ টিচিং ইংলিশের উপরে আমার মাস্টার্স কমপ্লিট করি এখানে এসে। অ্যান্ড দেন এখন আমি রিসার্চ করছি হচ্ছে বাইলিঙ্গুয়াল এডুকেশন, যারা হচ্ছে আ ২ টো বা তার চেয়ে বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ওই ধরনের স্টুডেন্টদের জন্য, অথবা ওই ধরনের যারা মাইগ্রেটেড মানুষ আছে এখানে, যাদের 2nd জেনারেশন, 3rd জেনারেশন আছে, যারা 2 অ্যান্ড মোর ল্যাঙ্গুয়েজে স্পিক করতে পারে। ওদের যে এডুকেশনটা ক্যাপচার করার যে অ্যাবিলিটিটা, আর নরমাল একটা স্টুডেন্টের এডুকেশন ক্যাপচার করার অ্যাবিলিটিটা কিরকম, এই ডিফারেন্সটা নিয়ে হচ্ছে আমি কাজ করছি। ওয়াও! কারণ আমি অ্যান্ড নিজে তুমি পিএইচডি মোটামুটি করছো, রাইট? অনেকগুলো। তুমি পিএইচডি সেকেন্ড ইয়ারে। হুম, জি, আমি আচ্ছা। 2nd ইয়ারে এখন তোমাদের কি ৪ পিএইচডি। বছরের পিএইচডি নাকি ৫ বছর সাধারণত? আমার ৪ বছরের। রাইট। আমারটা এক্সপেরিমেন্টাল তো কিছুটা, যার কারণে ৪ অসাম। আচ্ছা। বছরের। তো এখন আমরা খুবই ইম্পোর্টেন্ট 2nd কোয়েশ্চেন এ চলে যাচ্ছি। যে আমরা সবাই জানি হ্যাঁ। যে আম আ তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির বাইরে আমাদের যে আম অন্য ইউনিভার্সিটি গুলো, যে ধরো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা এরকম যে ইউনিভার্সিটি গুলা, সেইখান থেকে যখন আমরা এপ্লাই করি তখন আমাদের একটা কালচার থাকে, ট্রেন্ড থাকে যে বড় ভাইরা অলরেডি প্রচুর পরিমাণে যাচ্ছে। একটা সবাই জানে হুম, এবং মোটামুটি টিচাররাও অনেকটা হেল্পফুল থাকে, হ্যাঁ? কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ছেলে যখন উৎসাহী হয়, সে তথ্য সংগ্রহ করলো, এবার সে এপ্লাই করতে চায়, তাকে কিন্তু কতগুলো হার্ডল বা বাড়তি চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে যেতে হয়। তুমি তোমার হুম। নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে ঐরকম কয়েকটা চ্যালেঞ্জের কথা বলো এবং সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করা যায় তারও কয়েকটা টিপস দাও। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের যেটা সবার ফার্স্ট যেটা আ ফেস করতে হয়, সেটা হচ্ছে ওদের সার্টিফিকেটটা। আমরা অরিজিনাল সার্টিফিকেট পাই না। আমরা পাই হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট। তো আমাদের অরিজিনাল সার্টিফিকেটটা কালেক্ট করতে হয়। এখন অবশ্য অনেক সুযোগটা সহজ হয়ে গেছে। এখন ইউনিভার্সিটি আমাদের নিজস্ব কলেজ থেকেই অরিজিনাল সার্টিফিকেটটা আমাদেরকে হ্যান্ড ওভার করে। বাট আগে কি করতে হতো, when I was in ইডেন, আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি যে গাজীপুরে আছে, ওদের যে মেইন অফিসটা, সেখানে যেয়ে অ্যাপ্লিকেশন করতে হতো। সেই অ্যাপ্লিকেশন প্রসেস এর জন্য কিছু টাকা ফি জমা দিতে হতো, এবং সেই ফি অনুযায়ী ওরা আমাকে আমার অরিজিনাল সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করত। এবং এটার মধ্যে আবার সমস্যা আছে যে আমাদের যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে, কারণ বিদেশে অ্যাপ্লিকেশন করার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রান্সক্রিপ্ট। আমাদের ট্রান্সক্রিপ্টে যেখানে সাবজেক্ট উল্লেখ থাকবে এবং সাবজেক্ট অনুযায়ী আমার কতটুকু গ্রেড ছিল ওই হুম, সাবজেক্টে, সেটা উল্লেখ থাকে। কিন্তু রাইট, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের সাধারণত ট্রান্সক্রিপ্টটা দেওয়া হয় না। আনটিল আমরা সেটার জন্য এপ্লাই করি যে আমার ট্রান্সক্রিপ্ট লাগবে এবং সেই ট্রান্সক্রিপ্টের জন্য আমাকে এপ্লাই করতে হবে। এইটা এখনো ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজ থেকে নেয়া যায় না। এটার জন্য পার্টিকুলার একটা ফর্ম আছে, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়ে, গাজীপুরে গিয়ে, অথবা আ কলেজ বা ইউনিভার্সিটি যে অফিসগুলো থাকে সেখানে ওদের ফর্ম পাওয়া যায়। ওই রাইট, ফরমেটটা রাইট। পূরণ মিলি, করে। মিলি। আমরা জি, একটু স্লো ডাউন করি। এটা খুবই ইম্পোর্টেন্ট হ্যাঁ। একটা পয়েন্ট। তুমি আরেকটু স্লো স্টেপ বাই স্টেপ বলো যে ধরো ইডেন কলেজ থেকে তুমি এখন তোমার ট্রান্সক্রিপ্টটা লাগবে। তুমি গাজীপুরে গেলে।
ওইটা যাওয়ার আগে অনলাইনে হুম। কি কোনো কিছু এপ্লাই করতে হয়? নাকি ওইখানে না, গিয়ে গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইনে কোনো প্রসেস হয় না। নো প্রবলেম। এভরিথিং ওইখানে ইস ফেস গিয়ে টু ফেস। হ্যাঁ, হ্যাঁ, I know যে ওইখানে গিয়ে তোমাকে একটা কাগজ পুল করতে হবে, অ্যাপ্লিকেশন টাকা দিতে হুম, হবে এটা। হুম। তুমি একদম ছোট ভাই-বোনদের জন্য একদম সহজ বাংলায় জিনিসটা বুঝায় বলো। ১ম এ হচ্ছে যে আ একটা ফর্ম আছে। ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে ইউনিভার্সিটি থেকে আমাদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন যে ওই যে লাইব্রেরি আপু থাকে একজন। সবসময় ওখানে একজন থাকে। ওখানে বললে ওরা সিল মেরে দেয়। মানে অ্যাপ্রুভ করে দেয় যে আমরা কলেজ থেকে অ্যাপ্রুভ করে দিলাম যে এই স্টুডেন্টটার ট্রান্সক্রিপ্ট দরকার হবে। তো যখন ও অ্যাপ্রুভ করে দিবে, ওর অ্যাপ্রুভাল ওই সিলটা নিয়ে তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটির ওদের অফিসে যেতে হবে। অফিসে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির নিচতলায় হচ্ছে ব্যাংক, সোনালী ব্যাংকের একটা শাখা আছে ওখানে। সেখানে হচ্ছে ৪০০ কি ৫০০ এখন ঠিক এই মুহূর্তে আমি জানি না যে কত টাকা দিতে হবে। বাট আমি যখন ছিলাম তখন আমাকে ৳৪৮০ জমা দিতে হয়েছিল আমার ট্রান্সক্রিপ্ট এর জন্য। আমি যেহেতু ২ টা ট্রান্সক্রিপ্ট ছিল, আমার অনার্স এবং মাস্টার্স এর ট্রান্সক্রিপ্ট ছিল। আলাদা, আলাদা করে প্রত্যেকটার জন্য আমাকে টাকা জমা দিতে হয়েছিল। তো টাকা জমা দিলে ৩ তলায় আরেকটা অফিস আছে। সেখানে যেতে হয়। সেখানে গিয়ে আরেকটা সিল নিতে হয় একই ফর্মের মধ্যে। তো সেই সিলটা নেয়ার পরে ১ কি ২ দিন পরেই হচ্ছে ট্রান্সক্রিপ্টটা দিয়ে দেয়। আর কোনো ঝামেলা করে না। আচ্ছা। বাট ওই ফর্মের সিল নেওয়াটা এবং টাকা জমা দেওয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। অন্তত ইয়েস, ন্যাশনাল ইয়েস। ইউনিভার্সিটি আম স্টুডেন্টদের জন্য। এবং তুমি চাইলে একাধিক ট্রান্সক্রিপ্ট ও তুলতে পারো। তোমার মনে করো ৮-১০ টা হ্যাঁ, ইউনিভার্সিটি এপ্লাই একাধিক করছো। ট্রান্সক্রিপ্ট ও দিতে পারি। শুধু রাইট, প্রত্যেকটা রাইট। ট্রান্সক্রিপ্টের জন্য ফিটা জমা দিতে হবে আরকি। এক্সাক্টলি। আর যদি কেউ ট্রান্সক্রিপ্ট ছাড়া সার্টিফিকেট ও চায় সেই ক্ষেত্রে? সেক্ষেত্রেও একই প্রক্রিয়া। ফর্ম পূরণ করতে হবে। ১ম এ নিজস্ব যে কলেজ থাকবে সেই কলেজ থেকে সিল নিতে হবে, মানে অ্যাপ্রুভাল নিতে হবে। তারপরে সেই অ্যাপ্রুভাল সিল নেয়া ফর্মটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে হবে। সেখানে গিয়ে টাকা জমা দিতে হবে। সেই টাকাটা জমা দিয়ে আবার ৩ তলায় উঠে সেই টাকা জমার রিসিপ্টটা নিয়ে গিয়ে তারপরে আরেকটা সিল নিতে হবে। রাইট। তারপরে হচ্ছে হ্যাঁ। দুটোই পাওয়া তো যাবে। ট্রান্সক্রিপ্ট আমি লাগবে। এই সেইম প্রসঙ্গে ছোট্ট প্রসেস একটা কথা বলি। শুধু মানে ভিন্ন। হ্যাঁ। বাংলাদেশ আমাদের অনেক ট্রেইনড করে। মানে জীবনকে নতুন একটা আঙ্গিক থেকে দেখতে শেখায়, হ্যাঁ? আমি একটা কথা বলি হ্যাঁ, যে, "Whatever doesn't kill you makes you stronger." যে বাংলাদেশ তোমাকে কিল ইয়া করবে না। কিন্তু বাংলাদেশ তোমাকে শেখাবে যে জীবনটা কত সুন্দর হতে পারে। যেই মোমেন্টে হ্যাঁ। একজন বাইরে আমি ইউএসএ তে বলি, ইউএসএ তে আসার পরে হুম, যখন হুম। আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নামে একটা নাম্বার আছে। ওই হ্যাঁ। নাম্বারটা আমি পিএইচডি শেষ করছি গত ৬-৭ বছর আগে। আমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট আমি কোন জবে যদি এপ্লাই করি বা কোথাও আমার এখনো ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট যদি লাগে, আমার পিছন হুম। দিয়ে একটা শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় যে ওই ঝামেলার মধ্যে দিয়ে আবার যেতে হবে। সেটাই। কিন্তু আমেরিকান ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট তোলার জন্য তাদের হ্যাঁ। ওয়েবসাইটে গিয়ে আমি জাস্ট সোশ্যাল সিকিউরিটি দিলে অটোমেটিক্যালি ওইটা হুম, হুম। ইলেকট্রনিক্যালি আমি যে ইউনিভার্সিটিতে পাঠাতে চাচ্ছি, যেমন কিছুদিন আগে আমি এমবিএ তে ভর্তি হলাম, ওইখানে দরকার ছিল ১ হুম, ঘন্টার হুম। মধ্যে ট্রান্সক্রিপ্ট চলে গেল এবং আমার কোথাও কোনো কিছু করতে হয় নাই। তো এই জিনিসটা খুব মানে লোকজন আরকি চেঞ্জটা এনজয় করে। তো এই ট্রান্সক্রিপ্ট সংক্রান্ত পরের একটা কোয়েশ্চেন আমাদের আছে সেটা হচ্ছে ওয়ার্লড এর অনেক দেশে বাংলাদেশের ট্রান্সক্রিপ্ট ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করে না। তারা থার্ড পার্টি হুম, দিয়ে ইভালুয়েট করে। লাইক ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস WES হুম, 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 এরকম হুম, আরো ৮-১০ টা ছোট, ছোট অর্গানাইজেশন আছে। কিন্তু WES সবচেয়ে নামকরা। তো এখন হুম, মনে করো আমি বাংলাদেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট আমি তুললাম। সেটা যদি আমি হ্যাঁ। আমেরিকায় কোথাও পাঠাতে চাই কিন্তু তারা বলছে যে ওয়েস দিয়ে ইভালুয়েট করতে হবে। সেই ক্ষেত্রে প্রসেসটা কিরকম? কোন ডিফারেন্ট কিছু কিনা? আ পাবলিক ইউনিভার্সিটিতে ডিফারেন্ট আছে। সেইম আসলে একই বাট শুধু ওখানে আমাদের নিজস্ব আলাদা একটা ফর্ম আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ওদের পুরো প্রসেসটা এই প্রসেসটার যেই রুলসটা আছে সেটা হচ্ছে আপনি যদি একবার ন্যাশনাল ইউনিভার্সিটির গাজীপুর শাখায় যান, তাহলে নিচ তলায় একটা লিস্ট দেওয়া আছে। একটা পেপারের মধ্যে ওদের লিস্ট করে দেওয়া আছে যে কেউ যদি ট্রান্সক্রিপ্টটাকে ওয়েস এর মাধ্যমে ট্রান্সফর্ম করতে চায় তাহলে সে কি প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে? সেই লিস্টটা দেওয়া আছে। ওই লিস্টটা যদি হুবহু ফলো করা যায় তাহলেও আই মিন এটা খুব সহজ হয়ে যায় এবং এটাতে হার্ডেল এর কিছু নাই যে অনেক বেশি হার্ড এই কাজটা করা সেরকম কিছু না। শুধু অনেক ৩-৪ বার হচ্ছে ওই গাজীপুর যেতে হয় আরকি। আমাদের মেইন অফিসটাতে যেতে হয়। এই যা। রাইট, যেটা রাইট। হচ্ছে বাংলাদেশের জ্যাম, তারপরে হচ্ছে ভাড়া, রাস্তা ভাড়া এগুলো সব মিলায়া করা এক্সাক্টলি, এবং এক্সাক্টলি, সময় মিলিয়ে করা একটু টাফ হয়ে যায়। বাট এক্সাক্টলি। তাছাড়া হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিলে বাকি সব হয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা খুবই ইনএক্সপেনসিভ, খুবই কম খরচের। কারণ আমাদের গভর্নমেন্ট খুব জেনারাস। গভর্নমেন্ট সব খরচের ব্যয়টা দিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এই শিক্ষার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু আছে। সেই জিনিসগুলো অনেক, অনেক ব্যয়বহুল। তার মধ্যে একটা অনেক বড় জিনিস ব্যয়বহুল। হচ্ছে সময়। যে আমাদের যে পরিমাণ হ্যাঁ, সময় আশেপাশে অপচয় হয় সেই সময়টা জিনিসটা অনেক বেশি নষ্ট হয়। আচ্ছা এখন
আমরা পরের আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। আর অডিয়েন্স আপনারা হ্যাঁ, কাইন্ডলি আপনাদের মনে যত কোয়েশ্চেন আছে সবগুলো করতে থাকেন। আমরা আপনাদের কোয়েশ্চেনে একটু পরে যাব। এবং শুধু তাই না, আপনাদের হ্যাঁ, পরিচিত যারা আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে এবং বাইরে আসতে যেতে চান, স্কলারশিপ আগ্রহী, তাদেরকে ট্যাগ করুন এবং তাদের ওয়ালে বা বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে থাকুন। এখন হ্যাঁ, যে ৫ নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা জানি যে বাইরে অ্যাডমিশনের ক্ষেত্রে স্কলারলি পাবলিকেশন, রিসার্চ বা রিভিউ পেপার অবশ্যই কাজে আসে। কিন্তু হুম, হিস্ট্রি বা কালচার বা ট্রেন্ড এর কারণে পাবলিক ইউনিভার্সিটি থেকে এইটা অনেক সহজে করা যায়। কারণ তাদের অলরেডি একটা এস্টাবলিশ কালচার আছে। কিন্তু আমাদের একজন হ্যাঁ। প্রশ্ন করেছে যে তার ইউনিভার্সিটি বা কলেজে এইরকম কোনো কালচার নাই। কিন্তু সে যদি পাবলিশ হ্যাঁ, করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি তাকে অনুসরণ করতে হবে? এটা ১ম স্ট্র্যাটেজি হচ্ছে যে যেমন আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ছিলাম। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে শুধু ২ জন টিচার ছিল, যারা হচ্ছে বাহির থেকে পিএইচডি করা ছিল। আম সেই ২ জন টিচারের মধ্যে আমাদের একজন টিচারের কোনো পাবলিকেশন ছিল না। সে যেহেতু বিসিএস দিয়ে গিয়েছিল, যার কারণে আমাদের বাংলাদেশ সরকারের একটা প্রসেসিং এর মাধ্যমে সে বাইরে থেকে পিএইচডি করতে পারছে। কিন্তু আরেকজন টিচারের আ উনি হচ্ছে সেলিনা ম্যাডাম, উনার হচ্ছে পেপার ছিল পাবলিশ করা। তো উনার ১ম পেপারটা আমি পড়েছিলাম। পড়ার পরে আমি উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, ম্যাম আপনি যখন এটা পাবলিশ করেছিলেন, আপনি কিভাবে করছেন?" তখন উনি বলছে, "যেহেতু বাংলাদেশ থেকে প্রসেস নাই, ১ম কাজটা আমি যেটা করছি যে আমি পাবলিকেশনটা চুজ করছি। যে আমি কোন পাবলিকেশনে বা কোন জার্নালে যেমন সায়েন্সের পাবলিকেশনস আছে অনেকগুলো। এরকম ঠিক লিটারেচার এরও অনেকগুলো পাবলিকেশনস আছে। সোশ্যাল সায়েন্স এর অনেকগুলো মানে সমাজবিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশেই মনে হয় ৩ টা না ৪ টা পাবলিকেশনস আছে। ওরা হচ্ছে নিজস্ব উইকলি বের করে। যেটা ইন্টারন্যাশনালি ভ্যালুড হয়। তারপর হচ্ছে আ হিউম্যানিটেরিয়ানস এর আরো কয়েকটা আছে। সাইকোলজি বিশেষ করে। সাইকোলজির হচ্ছে ওদের একটা নিজস্ব সাইকোলজিক্যাল একটা ম্যাগাজিন ওরা জার্নাল বের করে। সেখানেও পেপার ছাপানো যায়। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কোনো সুযোগ নাই, আমাদেরকে কোনো কালচার বা কোনো কমিউনিটি নাই যেখান থেকে আমাদেরকে গাইড করবে যে আমি এভাবে পাবলিশ করা যায়, কিভাবে পাবলিশ করা যায়। সেটা করতে হবে যে আমাকে সরাসরি যেই জার্নালটা আমি চুজ করব বা যে আ ওয়েটা আমি চুজ করছি। ধরেন আমি ইন্টারন্যাশনালি পাবলিশ করতে চাই। আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার এর যে জার্নালটা বের হয় ওদের ইয়ারলি জার্নাল, সেই ইয়ারলি জার্নালে আমি পাবলিশ করতে চাই। তাহলে যেটা করতে হবে ওদের জার্নালে গিয়ে ওদের গাইডলাইনটা পড়তে হবে। পড়ে ওদের একটা থাকে যে কাস্টমার সার্ভিস এর একটা থাকে যে ওরা আ ওদের একটা থাকে যে হেল্পলাইন থাকে। ওখানে ইমেইল করতে হবে যে আমি তো এখান থেকে করতে যাচ্ছি। আমার ইউনিভার্সিটি থেকে আমাকে কোন সুযোগ দিবে না। বা আমার ইউনিভার্সিটি থেকে কোনো সুযোগ এখনো নেই। এখনো এভেইলেবল না। যেটা আমি করতে যাচ্ছি আমার পেপারটা রেডি আছে বা আমার পেপারের একটা ওভারভিউ রেডি আছে যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি এখন। আমি আগে জানতাম না এই জিনিসটা। অনেক পরে জানছি যে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট টা ওদেরকে প্রেজেন্ট করতে হবে। তখন ওরা বলে দিবে যে কোন প্রসেস এ গেলে তুমি পাবলিশ করতে পারবা। রাইট, রাইট। আমার কাছে আমি এরকম ২ টো করেছিলাম। তখন আমি বাংলাদেশে ছিলাম এর আগে। সেটা হচ্ছে ওটা হচ্ছে লিটারেরি পাবলিকেশন ছিল। তো ওদেরকে আমি ইমেইল করেছিলাম। তখন ওরা আমাকে অনেকগুলো প্রসেস পাঠাইছিল। কিন্তু আমি আসলে খুব ব্যস্ত ছিলাম। আমাদের ইউনিভার্সিটির এক্সাম থাকে, অনেক কিছু থাকে। এখানে তো আর এক্সাম হয় না। এখানে শুধু পেপার লিখে জমা দিতে হয়। আমাদের বাংলাদেশে আবার এক্সাম হয়। ওদের আবার নাম্বারিং আছে, অনেক কিছু, অনেক রাইট, ঝামেলা রাইট। করতে হয়। তো আচ্ছা মিলি, ওগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। হুম, আমরা আগে যে টপিকে একটু আগে কথা বললাম, ওই টপিকে একটা সম্পূরক প্রশ্ন জি, এসেছে কাজী ফয়েজ আহমেদের কাছে। আমি এটা একটু শো করছি। উনি প্রশ্ন করেছেন, জি। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০২ এর পরের অরিজিনাল সার্টিফিকেট দিচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছে যে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চলে, কিন্তু বাইরের অনেক ইউনিভার্সিটি এইটা অ্যাকসেপ্ট করে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ। ১ম কথা হচ্ছে আমি এখন পর্যন্ত আমি মিনিমাম ১০০ ইউনিভার্সিটির সাথে কথা বলছি। কেউ প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না, এরকম কখনো কথা শুনিনি। সবাই প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। এটার একটা কারণ আছে। কারণ তারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রহণ করে, সেই সকল ইউনিভার্সিটি মোটামুটি জানে কোন দেশের এডুকেশন সিস্টেম কিরকম কাজ করে। তো আমি যখন ইউনিভার্সিটির সাথে আমি শুধু আ আমেরিকা বা ইংল্যান্ডের ইউনিভার্সিটি বা ইউকে এর ইউনিভার্সিটির কথা বলছি না। আমি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছি। সাউথ কোরিয়ান ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছি। তো ওরা সবাই অ্যাকসেপ্ট করে। কিন্তু প্রসেস যেটা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ওরা বলে যে অ্যাটাস্টেড কপি। অনেকে আছে যে অ্যাটাস্টেড কপি চায়। সেটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রার থাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রার, সেই রেজিস্ট্রার থেকে একটা অ্যাটাস্টেড কপি নিয়ে নিতে হবে। যেটা হচ্ছে ৳১০০ খরচ করতে হয় এটার জন্য। প্রত্যেকটা অ্যাটাস্টেড কপির জন্য ৳১০০ দিতে হয় রেজিস্ট্রারকে। তো রাইট। উনি অ্যাটাস্টেড করে দিবে। তো
তো ওই অ্যাটাস্টেড কপিটা মেইন কপির সাথে ইমেইল করে পাঠাতে হয়। যদি ওরা মেইন কাগজ দেখতে চায় তাহলে সেটার সাথে ইমেইল করে দিতে হয়, অথবা ওরা যদি সরাসরি কাগজ চায় সেটা ওই পোস্টে পাঠাতে হয়। কিন্তু সেটা অ্যাটাস্টেড কপি হলেই হয়। প্রভিশনাল সার্টিফিকেটও অ্যাকসেপ্টেড হয়। আই মিন অ্যাকসেপ্টেড হবেই হবে। কারণ দেয় না, মেইন সার্টিফিকেট দেয় না। সো এটা আমার কিছু করার নেই। সেক্ষেত্রে এক্সাক্টলি, হ্যাঁ, ইউনিভার্সিটির রেজিস্ট্রারের সিল থাকতে হবে শুধু। এক্সাক্টলি। আমি এপ্লাই করেছিলাম ২০০৮ সালে যখন আমি এসেছিলাম। আমি কিন্তু হুম। সার্টিফিকেট কোথাও লাগে নাই। ১ম কথা বলি। সার্টিফিকেটের একমাত্র হ্যাঁ, ইউজ হচ্ছে আমার অফিসে বড় করে টানানো ৩ টা কাগজ যে আমার ব্যাচেলর আছে, মাস্টার্স আছে এবং পিএইচডি আছে। ওই সার্টিফিকেটের ব্যবহার হচ্ছে ওইটা। এইটা বাইরে সার্টিফিকেট আমার কোথাও লাগে নাই। যে হুম, জিনিসটা লাগে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট যে আমি এই সাবজেক্ট গুলো নিয়েছি এবং এইটা আমার জিপিএ। হ্যাঁ, ওই ট্রান্সক্রিপ্ট এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। প্রভিশনাল সার্টিফিকেট যদি ফার্স্ট অফ অল তুমি তো অলরেডি ক্লিয়ার করে দিলা যে প্রভিশনাল সার্টিফিকেট কোনো ইস্যু না। তো আমরা এখন হ্যাঁ, আরেকটু সামনে প্রসিড করি। তোমার সাবজেক্ট রিলেটেড একটা কোয়েশ্চেন অডিয়েন্স এ যারা একটু পরে জয়েন করেছেন তাদের বলছি যে তাহমিনা আক্তার উনি ইডেন কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচার ইংলিশ সাবজেক্টে উনি পড়ালেখা করেছেন। তো তুমি তোমার সাবজেক্ট ইংলিশ লিটারেচার বা লিঙ্গুইস্টিক্স অথবা হিউম্যানিটিজ ইন জেনারেল যদি আমি বলি, এই সাবজেক্ট থেকে বাইরে স্কলারশিপের সুযোগ কেমন? প্রথমত এটা খুব কম সুযোগ। খুবই কম। বাট সুযোগ আছে। তবে ওরা অনেক সময় আছে যেখানে সুযোগ আছেও সেখানেও এদের আবার কন্ডিশনাল ওরা দেয়, স্কলারশিপ দেয়। ওরা হয়তো আপনার টিউশন ফিটা ফ্রি করে দেয়। কিন্তু আপনার লিভিং কস্টটা আপনাকে নিজস্বভাবে বহন করতে হয়। যেটা আমার ছিল। হু, হু। যেটা আমি যখন মাস্টার্স করেছিলাম তখন আমার হচ্ছে এডুকেশন যে আমার টিউশন ফিটা ছিল ইউনিভার্সিটির। বাট আমাকে লিভিং কস্টটা আমার নিজের হ্যাঁ, আমরা ক্যারি আমরা করতে ৯ হতো। নম্বর পয়েন্টে যখন যাবো ওইখানে একদম তোমার কাছ থেকে সংখ্যা সহ ওই জবাবদিহিতা আমরা বের করব। তো আপাতত আমরা খালি ফোকাস থাকি। হ্যাঁ, তাহলে STEM এর তুলনায় সুযোগ আছে। স্কলারশিপ এর ডেফিনিটলি সংখ্যা কম বাট দেয়ার আর অপরচুনিটিস। তাহলে এখন মনে করো অপরচুনিটিস, ইয়েস। যে আমি ইংলিশ নিয়ে হুম, বের হলাম বা ধরো আমি হিউম্যানিটিজ হুম, এর কোন একটা সাবজেক্টে আমি বের হলাম। এখন আমি স্কলারশিপ হ্যাঁ। খুঁজতে চাই। আমার অ্যাপ্রোচ টা কি হওয়া উচিত বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনি কোন সাবজেক্টে, যেমন আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিকস এ ছিলাম। এখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিকস এ যেটা হয় সেটার অনেকগুলো ধারা আছে। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস আছে, সাইকোলজিক্যাল লিঙ্গুইস্টিক আছে, ডিসকোর্স অ্যানালাইসিস আছে। কোন সেকশনে আপনি আসলে মাস্টার্স করতে যাচ্ছেন? কোন বিষয়টাতে ফোকাস করতে যাচ্ছেন? যেমন আমার ফোকাস পয়েন্ট ছিল টিচিং টার উপরে। আমার ফোকাস পয়েন্টটা ছিল টিচিং ইংলিশের উপরে। আই মিন ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে। কখনোই আমার লিটারেচার এর উপরে ফোকাসটা ছিল না। যার কারণে আমার সার্চিং যে পয়েন্ট অফ ভিউ ছিল সবসময় আমি সার্চ করেছিলাম যে টিচিং ইংলিশ, ইংলিশ অ্যাজ এ একাডেমিক ল্যাঙ্গুয়েজ হোক, ইংলিশ অ্যাজ এ বিজনেস ল্যাঙ্গুয়েজ হোক, যেকোনো সেকশনে হোক, ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেকশন থেকে আমি খুঁজেছিলাম। এখন কেউ সাইকোলজিতে যেতে চায়। এখন সাইকোলজিতেও অনেকগুলো আছে। চাইল্ড সাইকোলজি আছে, স্টুডেন্ট সাইকোলজি আছে, ক্রিমিনোলজি আছে, ক্রিমিনাল সাইকোলজি আছে। অনেকগুলো সাইকোলজি আছে। এখন আপনি কোন পয়েন্টটাতে ফোকাস করতে যাচ্ছেন সেই হিসেবে যদি আপনি খোঁজেন ইউনিভার্সিটি, আপনি অনেকগুলো ইউনিভার্সিটির নাম পেয়ে যাবেন। ওদের ক্রাইটেরিয়া গুলো যদি মেইনটেইন করা যায় তাহলে সেখানে আপনার অনেকগুলো স্কলারশিপের সুযোগ আছে। যেমন সোশ্যাল সায়েন্সে এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা সোশ্যাল সায়েন্স কে খুবই ওয়েলকাম করে এবং ওরা স্কলারশিপ দিতে বসে আছে বেসিক্যালি। যে সোশ্যাল সায়েন্স এর কাজ এখন এখন খুবই কম হয়। আগে অনেক বেশি হতো। ইদানিং কালে সোশ্যাল সায়েন্স এর যে কাজটা আছে সেটা অনেক কমে গেছে। যার কারণে ওরা হয় কি ওরা এনকারেজ করে যে তুমি সোশ্যাল সায়েন্স এ যাও বা এডুকেশনটাকে সোশ্যাল সায়েন্স এ নিয়ে আসো বা এভাবে কোনো না কোনো ভাবে এডুকেশনটাকে সোশ্যাল সায়েন্স এর মানে অ্যাক্টিভলি রিসার্চ করো বা কিছু একটা করো। আমি যে ইউনিভার্সিটিতে এখন করছি যে ওয়েস্ট অফ স্কটল্যান্ড, এখানে ৩-৪ টে স্টুডেন্ট যাদেরকে আমি চিনি ওরা সোশ্যাল স্টাডিজ এ পড়ছে এবং ওরা একদম স্কলারশিপে আসছে। ওরা স্কলারশিপ দিয়ে আসছে। তবে শুধুই টিউশন ফি, আমি আবারও বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইংল্যান্ডে এটা একটা সমস্যা আছে যে ইংল্যান্ডে হচ্ছে আপনার ফুল কস্ট টা ক্যারি করে না। এটা শুধুই টিউশন ফি টাই ওরা স্কলারশিপ দেয়। আর আচ্ছা, লিভিং কস্ট টা আপনাকে নিতে হয়। আচ্ছা। তো আমরা একটু পরের পয়েন্টে যাচ্ছি। এইবার তুমি একটু কাইন্ডলি জি। ধরো বুলেট পয়েন্টের মতো করে যদি বলো যে কোনটার পরে কোনটা কি করিতে হইবে? ঐরকম ভাবে তুমি হ্যাঁ, যদি বলো যে আমি ব্যাচেলর শেষ করলাম। আমি ন্যাশনাল হুম, ইউনিভার্সিটিতে এখন আমি মাস্টার্স করছি। আমি এখন আমার এই জি, অনুসন্ধান শুরু করতে চাই যে সারা পৃথিবীতে হাজার, হাজার ইউনিভার্সিটি এই কোনাকাঞ্চির মধ্যে স্কলারশিপ লুকিয়ে আছে। আমি খোঁজা শুরু করতে চাই এবং পেতে চাই এবং যেতে চাই। তাহলে আমার স্টেপ গুলা কি হবে? হ্যাঁ। ফার্স্ট স্টেপ হবে নিজের স্কিল ডেভেলপ করা।
এটা কিছুতেই ইউনিভার্সিটি তো খুঁজতেই থাকবো এবং ইউনিভার্সিটির কিছু রিকোয়ারমেন্টস থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটির মোস্ট ইম্পোর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে IELTS করা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি নিজেকে ভ্যালিড করা যে ইউ ক্যান লিসেন, স্পিক, রাইটস ইন ইংলিশ। আই মিন ইউ হ্যাভ দ্য কমিউনিকেটিভ স্কিলস অফ ইংলিশ। এইটা প্রুফ করতে হবে যে আমি কমিউনিকেশন করতে পারি ইংলিশে খুবই ভালো করে। সো ১ম এ নিজেকে স্কিল করতে হবে। IELTS এর যে স্কোরটা আছে সেটা IELTS হোক, TOEFL হোক। তবে IELTS এখন মনে হয় মোর দ্যান অ্যাকসেপ্টেড দ্যান TOEFL। তো যার ও কারণে ইয়া IELTS টা এখন আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে অনেক বেশি হ্যাঁ, অ্যাকসেপ্টেড হ্যাঁ, হয়। হ্যাঁ, সো হ্যাঁ, ওইটা হ্যাঁ। করাটাই বেটার এবং ইজিও কিছুটা। কিছুটা সহজও অন্তত TOEFL এর তুলনায়। তো ওভাবেই নিজেকে তৈরি করতে হবে। তারপর ইউনিভার্সিটি খুঁজতে হবে। আর প্রত্যেকটা ইউনিভার্সিটি খোঁজার আগে নিজের আ অ্যাসিওরড হতে হবে যে আমি কোন সাবজেক্টটা নিয়ে আসলে কোন দিকে ফোকাস করতে যাচ্ছি। যে আমার ফোকাসটা কি হবে মাস্টার্স এর পরে রিসার্চ এ যাওয়া? নাকি আমার ফোকাস হবে মাস্টার্স এর পরে টিচিং এ যাওয়া? তো ওভাবেই নিজেকে তৈরি করতে হবে যে নিজের আমি কোনটা চাই সেভাবে ইউনিভার্সিটি খুঁজতে হবে। অ্যাডমিশন নেয়ার জন্য খুবই আ বেসিক জিনিসের দরকার হয়। যেমন আপনার সার্টিফিকেটস, আপনার ট্রান্সক্রিপ্টস, তারপর হচ্ছে যে IELTS এর যে আপনার রিকমেন্ডেশন লেটার। স্কিল যতগুলো আছে সব সার্টিফিকেট পয়েন্ট আউট করা। তারপরে যেমন আমেরিকাতে গেলে বা কানাডাতে গেলে বা কিছু অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে জিআরই টা খুব প্রয়োজন হয়। কিন্তু যদি হিউম্যানিটিস থেকে যেতে চান ওরা কিন্তু সাবজেক্ট জিআরই টা অ্যাকসেপ্ট করে। ওরা জেনারেল জিআরই টা সম্পর্কে খুব একটা আগ্রহী হয় না। আমি যখন আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে যখন রিকোয়ারমেন্টস এ গিয়েছিলাম, যখন ওদের সাথে আমি কথা বলছি, ওদের যে অ্যাডমিশন অফিসার গুলো থাকে, সার্ভিসেস যে টিচার গুলো থাকে, যারা হেল্প করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে চুজ করার জন্য ইউনিভার্সিটি। ওদের সাথেও যখন কথা বলছি, ওরা সবাই আমাকে বলছে যে যেহেতু তুমি ইংলিশে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার জিআরই টা ডেফিনিটলি দরকার হবে, বাট দ্যাট উড বি সাবজেক্ট জিআরই, নট জেনারেল জিআরই। তো রাইট, যার রাইট। কারণে হচ্ছে আমাকে সাবজেক্ট জিআরই এর প্রিপারেশনও নিতে হয়েছিল। বাট আচ্ছা। যেহেতু বাংলাদেশের সাবজেক্ট জিআরই এক্সাম দেওয়ার কোনো সুযোগ এখনো নাই বা ইন্ডিয়াতে যেয়ে দিতে হয় সাবজেক্ট জিআরই এক্সাম মনে হয় এখনো। আমি রাইট, এখনকার কাঠমান্ডু সিচুয়েশন আছে। টা হ্যাঁ, আসলে জানি ঢাকা না। ইউনিভার্সিটিতে যখন আমি ফিজিক্স ছিলাম ২০১৬, ১৫-১৬ ফিজিক্সের র একটা দিকে। সাবজেক্ট ইয়ারই ইনিশিয়েটিভ নিয়েছিল। তো এনিওয়ে এখন আমরা আরেকটু প্রসিড করি। স্কলারশিপের থেকে হ্যাঁ, মনে করো যে হুম, আম এবং আরো যে ডকুমেন্ট জি, গুলো লাগে লাইক স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তারপরে কোনো ধরো যে টিচারের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে এরকম হ্যাঁ, টিচারদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে হবে। জেনারেল রেকমেন্ডেশন যে লেটার স্টেপ গুলা যেটা সেটা। রাইট। হুম, আচ্ছা এখন ধরো আমরা একটু স্কলারশিপ জেনারেল থেকে একটুখানি টপিক। সরে আসি, হ্যাঁ? যে ধরো আমি যাবোই। হুম, আমার বাইরে পড়ার খুব ইচ্ছা। আমি সেলফ ফান্ড এ যেতে চাই, হ্যাঁ? তো এখন আমি সেলফ ফান্ড এ হ্যাঁ, যেতে চাই। আমার টাকার পরিমাণটা জানা দরকার যাতে আমি পুরা ক্যালকুলেশন ঠিকমতো করতে পারি যে আমি কত টাকা কোনখান থেকে আনবো। তো ওই সংখ্যার হিসাবটা যদি জি, আমি নেই, তুমি আমাকে একটু কি বলতে পারবা যে ধরো আমি ২ বছরে মাস্টার্স করব। আমার টোটাল টিউশন ফি কেমন হতে পারে? হুম। প্লাস আমার থাকা, খাওয়া খরচ, আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে মোট টাকার পরিমাণটা কেমন হতে পারে? এটা কি ইংল্যান্ডকে বা হচ্ছে ইউকে কে আমরা ফোকাস আমরা করে হ্যাঁ, বলব ইউকে নাকি নিয়ে বলি। তুমি এমনিতে? যেহেতু ইউকে তে আছো। আমি যেহেতু ইউকে তে আছি, আমি ইউকে কে ফোকাস করেই বলি। প্রথমত ইউকে তে মাস্টার্সটা হচ্ছে ১ বছরের। অলরাইট, ইয়া কিছু, কিছু সাবজেক্টে কিছু মাস্টার্স হচ্ছে ২ বছরের। সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে যেমন নার্সিং এ মাস্টার্স হচ্ছে ২ বছরের। সাইকোলজিতে ক্রিমিনোলজি আর সাইকোলজি ইন মানে চাইল্ড সাইকোলজি যেটা আছে ওদের মাস্টার্স হচ্ছে ২ বছরের। সোশ্যাল ওয়ার্ক এর কিছু ক্ষেত্রে কিছু সোশ্যাল ওয়ার্ক আর সোশ্যাল সায়েন্সেস এর টপিকস আছে যেখানে মাস্টার্স হচ্ছে ২ বছরের। কিন্তু আমার যেহেতু টিচিং ইংলিশ টু দ্যা স্পিকারস অফ আদার ল্যাঙ্গুয়েজেস ছিল, টেসল যেটাকে বলে বা টিএফএল যেটাকে বলে সেটা ছিল ১ বছরের। তো ১ বছরে আমার মাস্টার্স এর খরচ ছিল আ ৳৯,৬০০, যেটা বাংলাদেশে অ্যারাউন্ড ১০ লাখ টাকার মতো, আচ্ছা। ১০ লাখ টাকার মতো। তো ওকে, এটা হচ্ছে আমার অ্যাডমিশন ফি এর টাকা ছিল, যেটা যেহেতু আমি আমার টিউশন ফি টা ইউনিভার্সিটি থেকে দেওয়া ছিল তখন, সেটা এটা আমাকে দিতে হয় নাই। বাট লিভিং কস্ট আমার লাগছে। রাইট, তো রাইট। আর আপনাকে লিভিং কস্ট অনুযায়ী দেখাতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যারাউন্ড 12,368, যেটা বাংলাদেশে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার মতো পড়ে। যদি আমরা কনভার্সন টা হিসাব করি যে একটা পাউন্ডে কত টাকা বাংলাদেশে মনে হয় এখন ৳১১০ করে। হু, হু। বাংলাদেশে ১ পাউন্ড সমান ৳১১০। তো ওভাবে যদি আমি ধরি তাহলে ১২,৫০০ পাউন্ডে প্রায় ১৩ লাখ টাকার মতো হয়। এইটা রাইট, রাইট। আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। হু, হু। তারপর হচ্ছে আপনার ভিসার খরচ আলাদা। ভিসাতে প্রায় ৳৩৩,০০০ মতো খরচ হয়।
ওকে। তারপর হচ্ছে প্লেন ভাড়া এগুলো সব মিলায়ে আপনার প্রায় ২,০০,০০০ ৳২,৫০,০০০ টাকার মতো খরচ হয় আরো এক্সট্রা। আচ্ছা, আচ্ছা। গুড। তো এখন আই থিংক তোমার এমবাসি পার্ট যেটা ওইটা বোধহয় ইউএস হুম। ভিসা প্রসেস থেকে একটু ইজিয়ার হবে, রাইট? একটু মোর ফ্লেক্সিবল। আ হ্যাঁ, একটু কিছুটা ইজি। তবে ইউএস এর থেকে ইংল্যান্ডে ওরা ভিসাটা খুব কম দিতে চায়। অ্যাপ্রুভ করে খুব কম। কারণ আচ্ছা, ইংল্যান্ডে হচ্ছে ১ বছরের মাস্টার্স এর জন্য সবাই আসে। তো যার কারণে ওরা খুব ভয় পায় যে ওরা মাস্টার্স না করে হয় কি ওরা অন্যদিকে চলে যায়। এক্সাক্টলি। এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটেল হওয়ার দিকে আচ্ছা। মনোযোগ দেয়। এজন্য এই তো ভিসা এখন পাওয়াটা খুব কষ্ট। আমরা একটু টাকা-পয়সা নিয়ে আরেকটু কথা বলি। এই প্রশ্নটা তুমি একটু আগে জি, হিন্ট দেওয়া শুরু করেছিলে। মনে করো আমরা জাস্ট মিলি আপুর কাছ থেকে শুনতে চাই। যে মিলি আপু এবং জি। ধরো মিলি আপু যেভাবে থাকছে এখন, হ্যাঁ? মিলি আপু হ্যাঁ, থাকছেন সে অ্যাকোমোডেশন বা মিলি আপুর অন্য ফ্রেন্ড যারা, যে বাংলাদেশ থেকে হুম, আমি ধরো এমএস করতে আসলাম, এমএ করতে আসলাম বা পিএইচডি করতে আসলাম। আমি হুম, স্কলারশিপ হুম। পেলাম। স্কলারশিপ তো আমার টিউশনটা কভার করল। কিন্তু বাকি যে হ্যাঁ। খরচগুলো আছে, আমার একটা অ্যাপার্টমেন্ট আমরা আমেরিকায় যাকে অ্যাপার্টমেন্ট বলি, তোমরা ফ্ল্যাট বলো। একই জিনিস। তো ফ্ল্যাট রেন্ট দিতে হবে তোমার। ফুড দিতে হুম, হবে। তারপরে তুমি যদি একটা গাড়ি গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ির ইন্সুরেন্স, গাড়ির গ্যাস এ এগুলো অনেক খরচ আছে। তো হ্যাঁ। ওভারঅল সংখ্যাগুলো একটু আমাদেরকে একটু আইডিয়া দাও। আ লিভিং কস্ট যদি আমার আ আমি আমার ট্রু সেন্স এ খরচ হয় নিয়ারলি ৬০,০০০ বাংলাদেশী টাকার মতো খরচ হয়। যেটা হয় এখানে ৳৬০০ ৫৫০ থেকে ৳৬০০ এর মতো। আমি যখন মাস্টার্স করেছি, তখন আমি স্টুডেন্ট অ্যাকোমোডেশন এ ছিলাম। সেখানে আমার খরচ হতো আমার শুধু ভাড়াতেই খরচ হতো ৳৪৫০ তারপর আমার খাওয়া-দাওয়া আমি এমনি আসলে ওই যে বাঙালি টাইপের খাবার খুবই কম খাই। কারণ আমি রান্না করতে পারি না। সো এইটা হচ্ছে আর রান্না করতে আমি পছন্দও করি না। যার কারণে হচ্ছে ওই টাইপের খাবার বা ওই জিনিসের দিকে আমার খরচ কম হতো। যেখানে আমার খরচ হতো বেশি সেটা হচ্ছে আমি প্রচুর চকোলেট খাই। আর কাম আমার অন। না এটা সত্যি। ডিম ভাজি, এটা শোনো ট্রু। ডিম ভাজির উপরে আমি 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 তোমাকে বোধহয় এর আগে বলছিলাম যে তুমি যদি ডিম ভাজতে পারো না। গো অ্যাহেড হ্যাঁ। না আমি আসলে আ আ আমি হচ্ছে আমি আমি খুব এরকম একটা আমি যখন মাস্টার্স করেছিলাম আমি দিনের ৩ ভাগ সময় আমি থাকতাম হচ্ছে ইউনিভার্সিটিতে। যেটাতে আমার ভালো হতো যে আমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে থাকতাম, ওদের কম্পিউটার ল্যাবে থাকতাম। অনেক কিছু করতাম। এজন্য ইউনিভার্সিটির অনেকেই আমাকে চেনে। যে আমি সবসময় ওখানে থাকতাম তো অনেকে আমাকে চেনে। আর বাকি ১ ভাগ যেটা ছিল দিনের সেই ১ ভাগ হচ্ছে আমি হাঁটতাম। আশেপাশটা খুবই সুন্দর এখানকার ওয়াও! পরিবেশটা। তো এখানে আমি হাঁটতাম। এখানে সেখানে দেখতে যেতাম, ঘুরতাম। তো এইটা একটা কাজ ছিল। আর হচ্ছে মাসে আমি ঠিক ছিলাম যে আমি মাসে ইনকাম করব ৳৬৫০ থেকে ৳৭০০ এর মতো। এখানে এটা করা যায়। ২০ ঘন্টা ২০ ঘন্টার মতো কাজ করলে অত টাকা ইনকাম করা যায়। তো আচ্ছা। ওই ৳৭০০ এর মধ্যে আমার বাকি খাওয়া আ প্লাস আমার চকোলেট এক্সকিউজ মি কেনা-টেনা ২০ হয়ে যেত। ঘন্টা হচ্ছে কি উইকলি 20 আওয়ার্স? সপ্তাহে ২০ ঘন্টা? উইকলি 20 আওয়ার্স জি, আচ্ছা, সপ্তাহে 20 আওয়ার্স। আচ্ছা তাহলে এই কেমন কাজ ছিল এগুলা? কি ধরনের কাজ করতে তুমি? এটা আমি আসলে যখন সামার ছিল তখন সবচেয়ে মজা হতো যে সামার স্কুলে কাজ করতে পারতাম আমি। যে সামার স্কুলে মানে প্রায় ২-২.৫ মাস বা ৩ মাস সময় আমি সামার স্কুলে টিচিং করতাম। আবার হচ্ছে মানে ওই যে টিচিং ইংলিশ হিসেবে মানে ওদের ইএফএল ইংলিশ এস এ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে কাজ করতাম। তো তখন আবার অনেক টাকা আসতো। কারণ সামার টিচারদের অনেক টাকা। তারপর হচ্ছে এখানে এন্টারটেইনমেন্ট এ কাজ করা যায়। যে আবার হচ্ছে আ শপিং মল থাকে যে যেমন সেইন্সবেরিজ আছে, তারপর আজদা আছে, মরিসন আছে। ওখানে হচ্ছে আপনার কাস্টমার কেয়ার সার্ভিসেস এ কাজ করা যায়। এটাতে খুব একটা পরিশ্রমের কিছু না। কিন্তু অল্প সময় কাজ করা যায় এবং এটা ফ্লেক্সিবল টাইমিং এও কাজ করা যায়। আপনি যেকোনো টাইমে ফিক্স করে নিতে পারেন যে আপনি কোন টাইমে কাজ করতে পারেন, ওইটাও করা যায়। তো তবে এই টাইপের কাজ পাওয়াটা খুব সহজ। যে কাস্টমার সার্ভিস এর কাজ পাওয়াটা এখানে খুব সহজ। কিন্তু যদি আপনি চান যে টিচিং জবে যাওয়া বা হচ্ছে ইউনিভার্সিটির হয়ে কোনো কাজ পাওয়া, সেখানে আপনাকে ৩-৪ টা ইন্টারভিউ প্রসেস এ যেতে হয় এবং সেটা খুবই টাফ। পাওয়াটাও খুবই রেয়ার। তো আমি রাইট, রাইট, ইউনিভার্সিটিতে ভলান্টারি অনেকগুলো কাজ করেছিলাম। আবার কখনো স্টুডেন্ট সার্ভিসেস এর কাজ থাকে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের, ওদের ইন্টারন্যাশনাল সার্ভিসেস কাজ দেয় ওরা। স্টুডেন্ট যখন নতুন স্টুডেন্ট আসে, তখন ওরা স্টুডেন্ট সার্ভিসেস এর অনেকগুলো কাজ লাগে। তো তখন সেই কাজগুলো করতাম। সেখানেও ২০ ঘন্টার বেশি কাজ করা যায় না। কিন্তু খুব ভালো টাকা আসে। মোটামুটি রাইট, ভালোই টাকা দেয় ওরা। রাইট। আচ্ছা আর একটু আইডিয়া দাও তো স্কটল্যান্ডে অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাটের রেন্ট গুলা কোন রেঞ্জে থাকে? সাধারণত স্টুডেন্টরা যেগুলো ইউজ করে? বাংলাদেশী টাকায় হলে ৩০,০০০ থেকে শুরু করে মাসে
30,000 থেকে শুরু করে 60,000 টাকার মধ্যে খুব ভালো ফ্ল্যাট পাওয়া যায়। তবে একটাই সমস্যা হচ্ছে এখানে ফ্ল্যাট যত বড়ই হোক, যেরকমই হোক এখানে সেপারেট I mean বাথরুম টয়লেটটা সেপারেট না। ওটা একটাই থাকে। আ প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটাই নির্দিষ্ট। রান্নাঘরটাও খুব একটা বড় হয় না। আমাদের দেশে যেমন রান্নাঘর, বাথরুমের যে ফ্যাসিলিটি থাকে এটা অনেক বড় হয়। ওরা থাকে যে একটু না একটু আ ফ্রি থাকে বা একটু বড় থাকে। আমি তো ছোটবেলায় আমি যে বাসায় ছিলাম সেটাতে আমার রান্নাঘরটা অনেক বড় ছিল। কিন্তু এখানে এসে আমার কাছে মনে হয়েছে যে এটা ছোট, ছোট মুরগির খোয়ারগুলো থাকে না? রাইট, রাইট। হ্যাঁ, ওইটা বড় মানে শহরে খুবই কমন একটা এটা চিত্র। ভালো। নিউইয়র্কে একই অবস্থা। তাইলে এটা ধরো স্টুডেন্টরা হ্যাঁ। সাধারণত ২ জন শেয়ার করে থাকতে পারে একটা ফ্ল্যাট এই রেঞ্জের? হ্যাঁ, আমি শেয়ার ফ্ল্যাটে থাকি। আমি শেয়ার ফ্ল্যাটে থাকি। আমি যে আপুটার সাথে থাকি, আপুদের সাথে থাকি উনিও হচ্ছে এখানে পিএইচডি করছে। উনি অসাম। অবশ্য 3rd ইয়ারে। আর আচ্ছা, হচ্ছে উনাদের সাথে আমি থাকি। একই ফ্ল্যাটে আমরা ফ্ল্যাট শেয়ার করে নিই। ভাড়া তেমন একটা বেশি পড়ে না। আমরা খাওয়া-দাওয়া যেহেতু আমি রান্না করি না, আপু রান্না করে আমরা খাওয়া-দাওয়া একসাথে করি এবং এটা একটা বাঙালি, বাঙালি ভাব আছে আমাদের। এরকম রাইট, রাইট। অনেক হ্যাঁ। শেয়ারিং ফ্ল্যাটে অনেক কিছু পাওয়া যায়। অনেক আচ্ছা, স্টুডেন্ট পাওয়া আর যায় এবং আরেকটা জিনিস এখানে হচ্ছে খরচও কম হয়। আরেকটা এ এ এক তোমার ট্রান্সপোর্ট এর জন্য সবাই সম্ভবত তোমাদের যে সিটি ট্রান্সপোর্ট সিস্টেম এটাই ইউস করে। এটাই খুব হ্যাঁ, ভালো। হ্যাঁ, রাইট, হ্যাঁ। এটা তার ইউস মানে করে। পার্সোনাল ভেহিকল, পার্সোনাল গাড়ির কোন দরকার নাই। না, না পার্সোনাল গাড়ি ফার্স্ট অফ অল দরকার নেই। আর সেকেন্ড অফ অল যদি আপনি নেনও তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে পার্কিং এর একটা প্রবলেম হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। পার্কিং এ রাইট। প্রচুর খরচ। তো হ্যাঁ, হ্যাঁ। পার্সোনাল গাড়ি নেওয়ার চাইতে আপনার পাবলিক ট্রান্সপোর্ট টা ইউস করাটা অনেক ইজি হয় এবং খুব সহজে পাওয়াও যায়। রাইট, এমন না রাইট। যে পাওয়া যায় না। এখানে হ্যাঁ, টাইমিং এর একটা ব্যাপার আছে। এখানে এমন না যে টাইমিং ছাড়া অন্য টাইমে আসবে এরকমও কিছু না। এখনকার এক্সাক্ট। সিচুয়েশনটা করোনার সিচুয়েশন এ আ ট্রান্সপোর্টেশন টা অনেক ঝামেলা করে। বাট আদারওয়াইজ ইটস ওয়ান অফ দ্যা বেস্ট। ইয়া, ইয়া। আচ্ছা, এখন আমরা আরেকটা হট টপিক এ যাচ্ছি। এটা আমাদের ওই লিস্টের টপিকের মধ্যে সর্বশেষ। লেখাপড়া শেষ, এখন আমি জব করতে করতে চাই। তাহলে ইংল্যান্ডে হুম, সম্ভবত আগে একটু স্ট্রিক্ট ছিল। রিসেন্টলি বোধহয় হুম, একটু ফ্লেক্সিবল হয়েছে। তুমি আমাদেরকে সর্বশেষ আপডেটটা একটু জানাও যে ওভারঅল লেখাপড়া শেষে হুম। ইংল্যান্ডে কাজ করার সুযোগটা কেমন? লেখাপড়া শেষে ইংরেজি আপনার সাবজেক্ট ওয়াইজ কাজ করার সুযোগ আ খুব কম। হু, হু। যদি আপনি একাডেমিক এরিয়াতে না যান, তাহলে কাজ করার সুযোগটা খুব কম। মানে এরা ওয়ার্কিং ভিসা দিতে চায় না। এরা আমি আ খুব কম মানুষকে দেখেছি। সাধারণত যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ে আর অথবা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে মানে কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে। এদের জন্য কাজটা মানে STEM এ যারা থাকে, সায়েন্স টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য রাইট, কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এবং ওদেরকে ভিসাও দেয়। কিন্তু যারা হচ্ছে যেমন লাইক আমার হিউম্যানিটিস টা হচ্ছে আমি হচ্ছে লিঙ্গুইস্টিকস এ। জব জব পাবো সেটা সমস্যা না। কিন্তু আমাকে বেশিরভাগকে যেতে হবে হচ্ছে একাডেমিক এরিয়াতে। আ যদি আমি একাডেমিতে ঢুকতে পারি লাইক এস এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, লেকচারার হিসেবে ঢুকতে পারি, তাহলে হচ্ছে আমার কাজের সুযোগটা আছে। অনেক সুযোগ আছে এটা সত্যি। আর রাইট, আরেকটা হচ্ছে যে এখন একটা সিস্টেম হয়েছে গত বছর থেকে। এটাকে বলা হয় PHW পোস্ট স্টাডি ওয়ার্ক। PSW ভিসার যে একটা আ ট্রেন্ড শুরু হয়েছে অর্থাৎ ২০২০ সালে যারা হচ্ছে গ্র্যাজুয়েট হয়ে যাবে ২০২০ সালের পর থেকে সেটা যেকোনো সাবজেক্টেই হোক, যদি কাজ করার ইচ্ছা থাকে তারা ২ বছরের একটা ভিসা প্রসেসিং পাবে যে নিজের এখানে কাজ খোঁজার জন্য এবং নিজেকে একটা ভালো কাজের জায়গা যেখানে ওরা আপনাকে ওয়ার্কিং ভিসাটা দিবে। এরকম একটা প্রতিষ্ঠানে জয়েন করার জন্য, এরকম একটা প্রতিষ্ঠান খুঁজে বের করার জন্য ওরা ২ বছরের একটা ভিসা ফ্যাসিলিটিস দিচ্ছে এখন। গত বছর থেকে এটা চালু হয়েছে। মানে শুরু হলো গত বছর থেকে। এর আগে ছিল না। আ ওটা করছে। এটা একদিক থেকে ভালো হইছে যে আপনার ২০২০ সালের পর আমি গ্র্যাজুয়েট হব। আমার পিএইচডি শেষ হবে ২০২৩ এ। তো তখন আমি ইনশাআল্লাহ এটা করতে পারব। রাইট, রাইট। দ্যাটস রাইট। হুম। ওকে। তো আমাদের যে আ তালিকাভুক্ত কোয়েশ্চেন ছিল সেগুলো মোটামুটি আমরা শেষ করেছি। আমরা একটু পিছন দিকে যাই। আ অডিয়েন্সের কাছ থেকে অনেক জি। কোয়েশ্চেন এসছে। আমরা র‍্যান্ডম তোমাকে অনেকে সালাম দিয়েছে। আ তারপরে আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম দিলাম এবং সবাই জন্য শুভকামনা আচ্ছা, করতেছি যেন সবাই ভালো থাকে। আচ্ছা। এই আরকি। সানশাইন লাবণ্য একটা প্রশ্ন করেছে, "স্যার, আই এম আ ফার্মেসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। ইউ আর মাই" ওহ মাই গড! এটা আমি আসলে ডিসপ্লে করতাম না। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। নো, অবভিয়াসলি ডিসপ্লে কেন করবেন? আপনি তো আচ্ছা, আসলেই যারা আইকন। যারা যারা ফার্মেসি স্টুডেন্টদের জন্য আগামী কালকে আমাদের আরেকটা লাইভ টপিক আছে। হ্যাঁ। ওইটা অবশ্যই ফার্মেসির ছোট ভাই-বোন তোমরা অবশ্যই এটা দেখবে। যারা আমি
মানে ফার্মেসির ছেলেমেয়েদেরকে আমার নিজের ভাই-বোন মনে হয়। এজন্য আমি ওদেরকে একটা অধিকার নিয়ে তুমি করে বলি। তো আচ্ছা, আগামীকাল আমার ছোট বোন ফার্মেসিতে পড়েছে। আমার আচ্ছা ছোট বোন যে সে ফার্মেসিতে থেকে পড়াশোনা করেছে। গুড। হ্যাঁ, তো ফার্মেসির ডিসকাশনটা আমরা কালকে অনেক ডিটেইল আলোচনা করব। আম ফারজানা থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে পারভেজ শিওর। একটা কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন। "Lack of communications might be predisposed us from many things, but you guys have made us ease in higher education sections has" ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাপ্রিশিয়েট ইট। ওকে, আমরা কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন হচ্ছে আম হামিম একটা প্রশ্ন করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ অনার্স শেষ করে হিউম্যান রিসোর্স এ এমবিএ করে এখন ইউরোপ বা আমেরিকায় পিএইচডি করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? মার্কেটিং এ অনার্স শেষ, এইবার হিউম্যান রিসোর্স এ এমবিএ করে এখন পিএইচডি করতে চাচ্ছেন ইউরোপ বা আমেরিকাতে। আচ্ছা, ইউরোপ হচ্ছে পুরো ইউরোপ আ ইয়ের মধ্যে পড়ে। এখানেও অনেক ভালো, ভালো জার্মানিতে অনেক ভালো, ভালো কিছু ইউনিভার্সিটি আছে। ওরা হচ্ছে এমবিএ তে খুব ভালো আ ওরা স্কলারশিপ দেয়। একদম ফার্স্ট সেকশনে এখন আপনি পিএইচডি করতে যাচ্ছেন। আপনার মনে হয় এমবিএ শেষ। সো আপনি যদি হিউম্যান রিসোর্স এ পিএইচডি করতে যান, বেস্ট হচ্ছে আপনি কোন, কোন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি গুলো চুজ করেন। এখন ইউরোপ আর আমেরিকা হচ্ছে ২ টো ডিফারেন্ট কন্টিনেন্ট এবং ২ টো ডিফারেন্ট কন্টিনেন্টের ২ টো ডিফারেন্ট সিস্টেম এডুকেশনের। ওদের সিস্টেমটা মোটেও মিলে না। আবার পুরো ইউরোপের সিস্টেমের সাথে ইউকের এডুকেশন সিস্টেমটাও মিলে না। তো যার কারণে হচ্ছে আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন। আর ইউরোপের আই মিন আমাদের যেটা আছে ইউকের ইউনিভার্সিটি গুলোর একটা সুবিধা হচ্ছে সেটার জন্য অ্যাডমিশন কোনো ফি দিতে হয় না। যেটার জন্য আমেরিকান ইউনিভার্সিটি থেকে এই কাজটা করতে হয়। আমেরিকান ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য ওদের একটা অ্যাডমিশন ফি দিতে হয়। যে 45 পাউন্ড থেকে শুরু করে আপনার 95 এবং 150 আ এরকম ওদের ডলার ওদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। কিন্তু রাইট, সেটা রাইট। ইউকের কোন ইউনিভার্সিটিতে দিতে হয় না। ইয়েস। তবে ইউকের ইউনিভার্সিটি গুলোতে স্কলারশিপের পরিমাণটা খুব কম। কিন্তু আমেরিকান ইউনিভার্সিটিতে স্কলারশিপের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি পিএইচডি করতে চান, বেস্ট হচ্ছে আপনার রিসার্চ যে প্রপোজালটা আছে, সেই প্রপোজালটা নিয়ে আপনার এমবিএ তে যেই বেস্ট যে টিচারটা ছিল তার সাথে কথা বলেন এবং তার সাথে কথা বলে আপনার প্রপোজালটাকে আরো অনেক পলিশড করেন। পলিশড করে যে ১০ টা বা ১৫ টা ইউনিভার্সিটি আপনি চুজ করবেন, ওদের যে স্টুডেন্ট সার্ভিসেস থাকবে যে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হেল্প করে অ্যাপ্লিকেশন প্রসেস এর জন্য, ওদেরকে পাঠান। ওদের সাথে ভালো করে কথা বলেন। তারপরে ওরা আপনাকে ডিপার্টমেন্ট অনুযায়ী প্রফেসরের নাম দিয়ে দিবে বা প্রফেসরের অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবে যার সাথে বলবে আপনি আলোচনা করেন। ওর সাথে আলোচনা করে ওই প্রফেসরকে যদি আপনি কনভিন্সড করতে পারেন যে না আ যে আমি কনভিন্স করলাম তোমাকে যে আমি ওয়ান অফ দ্যা বেস্ট প্রপোজাল আমার আছে। তো তুমি যদি আমাকে নিতে চাও তাহলে আমি আসবো। তাহলে সেই প্রফেসর আপনাকে আপনার এক মানে রেফারেন্স দিয়ে দিবে যে আমার রেফারেন্স এও আসতে যাচ্ছে। ওর অ্যাপ্লিকেশনটা এভাবে প্রসেস করো। যে, যে কাগজপত্রগুলো লাগবে সেটা তো আপনার লাগবেই। এসওপি তৈরি করতে হবে, রিকমেন্ডেশন লেটার তৈরি করতে হবে, আপনার ট্রান্সক্রিপ্ট রেডি রাখতে হবে। তারপর আইএলটিএস এর যে স্কোরটা, সেই স্কোরটা রেডি রাখতে হবে এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী। এই সবকিছু যদি রেডি থাকে তাহলে আপনি হচ্ছে খুব সহজেই অ্যাডমিশন নিতে পারবেন। রাইট, এটাতে শুধু আপনাকে ইউনিভার্সিটি চুজ করে নিতে হবে যে কোন, কোন ইউনিভার্সিটিতে আসলে আপনি দিতে যাচ্ছেন, এপ্লাই রাইট। করতে যাচ্ছেন। আচ্ছা, মোহাম্মদ সাব্বির একটা সাবজেক্ট স্পেসিফিক কোয়েশ্চেন করেছেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ এর জন্য করণীয় কি? এখন আপনি এটা কোথায় করতে যাচ্ছেন এমবিএ টা? এমবিএ টা কি দেশের বাইরে করতে যাচ্ছেন না বাংলাদেশে করতে যাচ্ছেন? আমার মনে আইবিএ হয় তে বাইরে। এমবিএ তে যদি হ্যাঁ, বাইরে যদি করতে চান তাহলে ওই একই প্রসেস। সেইম প্রসেস। আপনাকে সেইম প্রসেস এ যেতে হবে। আপনার এমবিএ এর জন্য যেমন লন্ডন বিজনেস স্কুল আছে। ওরা প্রতি বছর আমার মনে হয় ওরা প্রতি বছর ১৫০ স্টুডেন্ট নেয়। আ এমবিএ তে ডিফারেন্ট, ডিফারেন্ট সাবজেক্ট এর উপরে যেমন হিউম্যান রিসোর্স আছে, মার্কেটিং আছে, ফাইনান্স আছে এসবের উপরে। আপনারটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টেও আবার আলাদা আছে। বিজনেস ম্যানেজমেন্ট আছে। তারপর হচ্ছে কর্পোরেট ম্যানেজমেন্ট আছে। আপনি আবার এডুকেশন ম্যানেজমেন্টও আছে ওদের লন্ডন বিজনেস স্কুলের। আপনি যদি লন্ডন বিজনেস স্কুলের যেই ওয়েবসাইটটা আছে ওটা দেখেন তাহলে ওখানে দেখবেন যে ম্যানেজমেন্টেরই অনেকগুলো আছে। অনেকগুলো আলাদা, আলাদা ভিন্ন, ভিন্ন টপিক আছে যেগুলোর উপর ওরা মাস্টার্স করাচ্ছে বা এমবিএ করাচ্ছে। আপনি যদি সেখানে এপ্লাই করেন, ওদের রিকোয়ারমেন্টস গুলো সেখানে দেওয়া আছে। কোন, কোন রিকোয়ারমেন্টস গুলো লাগবে সবগুলো পেপার আগে থেকে রেডি রাখবেন। যেমন আমরা নরমালি জানি যে এসওপি লাগে মানে স্টেটমেন্ট অফ পারপাস যেটা। তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই এসওপি আর আমাদের যে
রেজুমেটা থাকে, মানে কারিকুলাম ভাইটা যেটা থাকে, সিভিটাকে আমরা সেম মনে করি। আসলে এই জিনিসটা সেম না, এই জিনিসটা প্রচন্ড রকমের ডিফারেন্ট। সিভিটা রাইট, হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার নিজের নাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার আহ, কি কি কাজ করে আসছেন, ভলান্টারি করুন আর আপনি কোনো অফিসে কাজ করে থাকেন, সেই জিনিসগুলোকে, আপনার লাইফটাকে ইন এ সামারি সেখানে প্রেজেন্ট করা। আর স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে এই সামারি যেটা আমি তৈরি করলাম, সেই সামারিটাকে হচ্ছে আমার রিয়েল লাইফে কত হেল্প করবে, বা ইন দ্য ফিউচার শুধু আমার লাইফে না, সোসাইটিতে কতটা হেল্প করতে পারবে, ওই জিনিসটা প্রেজেন্ট করা। তো এই দুটো রাইট, জিনিস একেবারেই ভিন্ন। যেটা আমি পাবলিক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা এটা খুব সুন্দর করে বুঝতে পারে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাটা হয়, আমরা জানি না যে রেজিউমিটা কি, সিভিটা কি, আর হচ্ছে আপনার এসওপিটা কি, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কখনো ট্রেন করা হয় না। রাইট, রাইট, আমি আসলে আমি যদি বলি নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি অনেক পরে জানতে পারছি যে স্টেটমেন্ট অফ পারপাস বলেও একটা জিনিস আছে, এবং সেটা যে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট বিদেশে অ্যাপ্লাই করার জন্য। শুধু সিভি হলেই হয় না, স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি ব্যবস্থাপনা থেকে করেন, আপনি যে কোনো জায়গা থেকে এমবিএ করেন আর মাস্টার্স করেন, আবার ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, ডিবিএ যেটা আছে, সেটা করেন, সব ক্ষেত্রে আপনাকে এসওপি তৈরি করতে হবে এবং আপনার সিভিটা অলওয়েজ রেডি রাখতে হবে। কারণ ফার্স্ট থিং যারা স্টুডেন্ট সার্ভিসেসে থাকে, তোরা সব সময় জিজ্ঞাসা করবে, আমাকে তোমার সিভিটা সেন্ড করো, অথবা আমাকে রাইট, তোমার এসওপিটা সেন্ড করো। যেটা রাইট। আমরা চাকরির ক্ষেত্রে করি, একটা কভার লেটার তৈরি করি প্লাস সিভি তৈরি করি। এসওপিটা হচ্ছে লাইক কভার লেটার, বাট নট এত ছোট না, আরেকটু ডিটেইলে, আরেকটু স্পেসিফাইড ওটা হতে রাইট, হবে, এই রাইট। আর কি। আচ্ছা, সন্তোষ দত্ত একটা প্রশ্ন করেছেন খুবই স্পেসিফিক যে ইউকেতে পিএইচডি স্কলারশিপের জন্য অবশ্যই প্রফেসর ম্যানেজ করতে হবে নাকি সরাসরি ইউনিভার্সিটি এপ্লাই করলে হয়? মানে অ্যাপ্রোচটা শুরুটা কি প্রফেসরের দিকে নাকি ইউনিভার্সিটির দিকে? অ্যাপ্রোচ প্রথমে অ্যাপ্রোচটা করতে হবে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি থেকে ওরা আইডেন্টিফাই করে দিবে যে কোন প্রফেসর এখন ফ্রি আছে। কারণ ইউকের ইউনিভার্সিটিতে ইউকের নিজস্ব স্টুডেন্টও আছে, একজন প্রফেসর ওদের স্পেসিফাই করা থাকে, 7 জনের বেশি পিএইচডি স্টুডেন্ট ওরা নিতে পারে না। তো ওরা জানে যে কোন ডিপার্টমেন্টে কোন টিচার এখন ফ্রি আছে নতুন করে স্টুডেন্ট নেওয়ার জন্য। তো ওরা স্টুডেন্ট সার্ভিসেস এর সাথে যদি যোগাযোগ করা হয়, তাহলে ওরাই বলে দেয় যে এই প্রফেসরের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, এবং ওরা প্রফেসর যদি রেফার করে একমাত্র তখনই স্কলারশিপ দেওয়া হয়, তাছাড়া হয় না। রাইট, রাইট। এর পরের প্রশ্নটা হচ্ছে ফারুক আজমের। আমি এটার উত্তরটা দেই। এমডি অ্যান্ড মোহাম্মদ নামের মধ্যে এগুলো থাকলে কোনো প্রবলেম হবে নাকি ইন কেস অফ অ্যাডমিশন হ্যাভিং ভিসা? এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কোনো সমস্যাই হবে না। মানে মোহাম্মদ হচ্ছে দুনিয়ার সবচেয়ে কমন নাম এবং শুধু তাই হ্যাঁ, না, আপনি নামের আগের শুরুতে যদি এমডি থাকেন, আমেরিকায় অনেক জায়গায় আপনি হয়তো বোনাস রেসপেক্ট ও পেয়ে যেতে পারেন, হ্যাঁ? যে আপনাকে হয়তো মেডিকেল ডক্টর মনে করতে পারে। এনিওয়ে না কোনো হ্যাঁ, প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কোথাও কিচ্ছু হবে হুম, না। এটা জাস্ট আমাদের মনের মধ্যে আমরা মনে করি যে হয়তো কোনো সমস্যা হবে। অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না। আচ্ছা এরপরে এটাই। হচ্ছে আবু কাহার জুনায়েদ বলেছেন, "আমার অনার্স ফাইনাল এক্সাম শেষের দিকে মার্কেটিং নিয়ে। আমি কি বাইরে স্কলারশিপ নিয়ে যেতে পারি অ্যান্ড কিভাবে?" তো আমার মনে হয় আমরা এইটা থ্রু আউট দ্যা ডিসকাশন আমরা এই পয়েন্টগুলো বিভিন্নভাবে আলোচনা করেছি। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পারেন। জাস্ট আপনি ভিডিওটা একটু আম গো থ্রু করলে উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে ইউএসএ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি কিরকম সুবিধা? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা আলাদা একটা সেশন করব। আ রূপক বলেছেন স্কলারশিপ পেতে করণীয় কি? হুম, ওই যে যেটা বললাম যে নিজের প্রোফাইল প্লাস পাবলিকেশন থাকলে খুব ভালো। যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো আছে সেগুলোতে মিনিমাম স্কোর থাকতে হবে। যত ভালো হুম, থাকে হুম, ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ, প্রফেসর ম্যানেজ করা ইত্যাদি। আম সেটাই। এরপরে আরেকটা স্পন্দন শিশির প্রশ্ন করেছেন, "I'm from civil engineering background. Now I'm interested in UK for MS degree. My question is GRE score mandatory for scholarships or IELTS score alone is enough to get a scholarship?" এর উত্তরটা মনে হয় মিলি অলরেডি বলে দিয়েছেন যে GRE আমাদের হুম, ইউকে এর জন্য লাগবে না। GRE শুধুমাত্র প্রধানত হ্যাঁ, ইউএস এর মতো আরো কাছাকাছি কয়েকটা কান্ট্রির জন্য লাগে। সো আপনি জাস্ট IELTS দিয়ে আপনি এপ্লাই করতে পারবেন। হুম, হুম, আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ, আম অনিক সিদ্দিক প্রশ্ন করেছেন, "I have done my bachelor in triple E and want to pursue my MBA degree abroad in the US. I will be appearing for GRE in August and want to apply in fall 2021. What should be my right approach to get admitted and also get funds?" ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে আপনি এখন বিজনেস সাবজেক্টে সুইচ করতে চাচ্ছেন। তো আমি ইউএস এর বিষয় যেটা আমি এটার উত্তরটা হুম, দিচ্ছি। একটা বিষয় মনে রাখতে হবে
এমবিএ এইগুলো হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট। এমবিএ, ল, ফার্মেসি এইগুলাতে স্কলারশিপ দেয় না সাধারণত। কারণ মানুষ জানে যে তুমি এমবিএ করতে আসছো, যেটা রিটার্নটা ইমিডিয়েটলি তোমাকে দেবে এবং এটা তোমার বিজনেসে, জবে ডাইরেক্ট একটা ইমপ্যাক্ট ফেলবে। তার মানে তোমার খরচ করার মানসিকতা আছে। এমবিএ তে স্কলারশিপ পাওয়া একটু কম, একটু মানে সাধারণত সবাই পয়সা দিয়েই করে। তো আপনাকে যেটা করতে হবে, হুম, প্রচুর বিজনেস স্কুল আগে শুধুমাত্র জিম্যাট অ্যাকসেপ্ট করতো, এখন জিআরইও অ্যাকসেপ্ট করে। আপনি জিআরইতে ভালো স্কোর প্লাস হুম। আপনার কাজের কিছু অভিজ্ঞতা দিয়ে আপনি এপ্লাই করতে পারবেন। আগামী রোববার আমাদের আম আ বোস্টন মেরিল্যান্ড ইউনিভার্সিটির একজনের সঙ্গে আমাদের একটা লাইভ সেশন আছে। সেটা আমরা শুধু এমবিএ এবং বিজনেস স্টাডি কভার করব। সেখানে উনি ইউএসএ তে ৮০% স্কলারশিপ নিয়ে এসেছেন এবং উনি ডিটেইল আলোচনা করবেন তার জব এক্সপেরিয়েন্স সবকিছু। জাস্ট হ্যাং টাইট অনিক, আমাদের সঙ্গে থাকেন। রোববার একই সময় রাত ১০ টায় আমরা ডিটেইল আলোচনা করব। কেমন? আচ্ছা, এরপরে আমি চলে আমি একটা কথা বলি ভাইয়া এটা নিয়ে, যদি আ ইয়ে হয়। হ্যাঁ, প্লিজ গো আমার হেড। একটা ফ্রেন্ড আছে, যার সাথে আমার ফ্রেন্ড একজন আছে, যার সাথে আমার পরিচয় হয়েছিল গ্রেকে। I mean আচ্ছা, জিআরই সেন্টারে হ্যাঁ, বেসিক্যালি। হ্যাঁ। ও ঢাকা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিল। ও এখন মনে হয় আ অ্যালাবামা ইউনিভার্সিটিতে ও হচ্ছে 50% স্কলারশিপ নিয়ে এমবিএ করতে গিয়েছে। তো আমি ওকে একটা নক করে দিব যে আপনি যদি চান যে ওর সাথেও আপনি ওহ যোগাযোগ ইয়েস! করে নিতে খুব পারেন। ভালো ও হয়, খুবই ভালো হয়। অ্যাবসোলিউটলি হ্যাঁ, খুবই ভালো হবে। আচ্ছা, ও কিন্তু বাংলাদেশ থেকে ওভাবেই আসছে। এজন্য অসাম এটা হ্যাঁ। আচ্ছা, সেম। খুবাইব কাদের প্রশ্ন করেছেন ইকোনমিক্স এর উপর একটা প্রোগ্রাম করলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দিতে থাকেন। হুম। আমরা অবশ্যই চেষ্টা করব। ফাহমিদা একটা প্রশ্ন করেছেন, "ডু দে ওয়ান্ট রেকর্ডস অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্সেস ইফ আই মেনশন? ইফ ইয়েস, দেন ইস ইট জাস্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অর এনিথিং এলস?" এটা আমি জানি না আপনি ইউকে বা ইউএস এর জন্য বলেছেন কিনা। মিলি, তুমি একটু অ্যাড্রেস করার চেষ্টা করো। না হ্যাঁ, আপনি যদি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আপনার সিভিতে উল্লেখ করেন, তাহলে ওরা ডেফিনিটলি আপনাকে আসলে ওরা প্রুফ চাইবে না কখনোই। আপনার কাগজটা রেডি থাকলে খুব ভালো হয়। আর হচ্ছে প্রুফ চাবে না। ওরা আপনাকে যখন ইন্টারভিউ নিবে, তখন কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নিবে। এবং আপনাকে দেখবে যে আপনি আসলেই যেই রিপ্রেজেন্টেশন টা দিয়েছেন পেপারে, সেই রিপ্রেজেন্টেটিভ আপনি কিনা। আসলে ইন রিয়াল লাইফ এ আপনি রিপ্রেজেন্টেটিভ আপনার নিজের রিপ্রেজেন্ট করতে পারেন কিনা আপনাকে। তো এই জিনিসগুলো দেখবে। তো ওরা যখন আপনাকে কোয়েশ্চেন করবে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে, আপনাকে ক্লিন আইডিয়া থাকতে হবে যে আমি বলেছি যে আমি ব্যাংকে চাকরি করেছি। বাট আমি আসলে জানি না যে ক্যাশ কি, তাহলে হলো না। তো আপনি আসলে বুঝাতে পারবেন না। অনেকে হয় কি বাংলাদেশে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা হচ্ছে ফেক সার্টিফিকেট নেয় যেটা বাংলাদেশে পাওয়া যায়। এটা আমি খারাপ দিকে বলছি না। অনেক টাকা দিয়ে অনেক স্কুল থেকে অনেকে টিচিং এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট নেয়। অনেক স্কুল ইভেন ইউনিভার্সিটি থেকে অ্যাজ এ টিচিং এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট গুলো দেওয়া হয়। টাকা দিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে সমস্যাটা হয় কি? যখন ইন্টারভিউ নেয়, তখন সার্টিফিকেট তো ঠিক আছে। কিন্তু সে যখন ক্লিনলি বলতে পারে না যে সে তার ক্লাসের মডিউলটা কি ছিল। যেমন ক্লাস মডিউলটা কি ছিল, কোর্সের মডিউলটা কিরকম ছিল, তোমাকে ক্লাসে কি ধরনের প্রেজেন্টেশন করতে হয়েছিল। এই জিনিসগুলো যখন আপনি ক্লিনলি প্রেজেন্ট করতে পারেন না, তখন আপনি ধরা খেয়ে যান যে আপনার আসলে সার্টিফিকেটটা রিয়েল না। সো আপনি যদি মেনশন করেন সার্টিফিকেট আপনাকে শো করতে হবে না। কিন্তু obviously যখন ইন্টারভিউ নিবে অথবা যদি কখনো কোশ্চেন এ আসে এই জিনিসটা যে তুমি তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাকে তুমি তোমার এডুকেশনাল এক্সপেরিয়েন্স এ কিভাবে শেয়ার করবা, সেই জিনিসটা যদি আপনি ক্লিনলি এবং এটাকে কি বলবো আমি স্পেসিফিক্যালি যদি প্রকাশ করতে না পারেন যে আমি কাজ করেছি, বললাম যে কাস্টমার সার্ভিসে, কিন্তু আমি কারো সাথে কথা বলতে পারি না। আমি শাই ফিল করি। এটা কখনোই হবে না। এটা কখনোই মিলবে না। কারণ কাস্টমার সার্ভিসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলা। অথচ আপনি রাইট, একজন ইন্ট্রোভার্ট। তো এটা মিলে না। রাইট, এই রাইট। দিক থেকে ক্লিন থাকতে হবে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আরেকটা কোয়েশ্চেন এ যাই। উনি আরেকটা সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন করেছেন। জিআইএস বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যা মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে আছে এবং টেকনোলজি ইমপ্রুভমেন্ট এর সাথে, সাথে এই বিষয়টির ডিমান্ড বাড়ছে। সামনে কোনো একটি আলোচনা রাখলে উপকৃত হতো। আচ্ছা হ্যাঁ, ডেফিনিটলি আপনি বোধহয় জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিস এটা মিন করেছেন। আমি যদি ভুল বুঝি কাইন্ডলি আমাকে একটু কারেক্ট করবেন। পরের প্রশ্ন করেছেন আয়েশা রহমান, "Will you go for a discussion on higher study in abroad after MBBS?" ডেফিনিটলি হ্যাঁ। হুম, এমবিবিএস এর পরে ইউএসএ তে কিভাবে পুরা প্রসেসটা করতে হয়, এটা নিয়ে আমাদের আলোচনা আসছে। জাস্ট আমি একটা পেজের আমার পেজের লিংকটা আমি নিজে স্ক্রলে দিয়ে দিয়েছি। কারণ একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলেন ইঞ্জিনিয়ার মীর আ আব্দুল লতিফ যে কবে লাইভ হয়? আমি চেষ্টা করছি এখন সময় ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই আসতে। নুন হচ্ছে আমি আমেরিকান ইস্টার্ন টাইমে থাকি। দুপুর ১২টা হচ্ছে আমাদের এখানে ফাঁকা টাইম।
বাংলাদেশের রাত ১০টা হয়। এই টাইমে আমি আসার চেষ্টা করি। আপনি জাস্ট আমার পেজে চোখ রাখলেই বুঝতে পারবেন। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন এক্সপার্টদেরকে ইনভাইট করব। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে পাভেল বলেছেন, "I like to know about master's program on Triple E in USA. How can I get scholarship?" আচ্ছা, Triple E in USA এটা টোটালি ডেডিকেটেড একটা সাবজেক্ট। হ্যাং টাইট, কানেক্টেড থাকুন। আমরা ফিরে আসব। তো এখন ইন জেনারেল আমরা যদি আ একটু জিজ্ঞাসা করি যে মিলি ছোট ভাই-বোনদের জন্য তোমার ধরো আম ইন জেনারেল আ অ্যাডভাইস, ডুস অ্যান্ড ডোন্টস তুমি যদি ২ মিনিটের মধ্যে একটা টেক হোম মেসেজ দিতে যাও সেটা তুমি কি বলবা? do's and don'ts according to studies or do's and don'ts Oh, according yeah. to their life? No, not life. মনে করো স্টাডি অ্যাব্রড, স্কলারশিপ, এভরিথিং। আমাদের এটা খুবই Sorry. ফোকাস। ওকে। ফার্স্ট ডুজ হচ্ছে যেগুলো ডোন্ট ডুজ হচ্ছে যে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে হবে মানে হচ্ছে ২৪ ঘন্টা পড়তে হবে বা ২০-২৫ ঘন্টা পড়তে হবে বা সপ্তাহে ৭ ঘন্টা পড়তে হবে এরকম কিছু না। বাট প্রতিদিন পড়তে হবে। অন্তত রাইট, ১ ঘন্টা করে হোক বা ০.৫ ঘন্টা করে হোক পড়তে হবে। এবং আমাদের যে সমস্যাটা হয়, আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি এবং আমি বাংলাদেশ থেকে আসছি। আমি পড়েছি সরকারি স্কুল অ্যান্ড কলেজে। সো আমি জানি মোটামুটি অন্তত জানি যে সরকারি স্কুল অ্যান্ড কলেজের এডুকেশনের যে অবস্থাটা। আমরা যেটা হয় আমরা পরীক্ষা পাসের জন্য পড়ি। নিজেকে স্কিল করার জন্য পড়ি না। আমরা রাইট, নিজেদেরকে স্কিল করি না। কিন্তু নিজেদেরকে স্কিল করানোটা অনেক বেশি জরুরি। যেমন ইংরেজিতে কথা বলাটা, আপনি ইংরেজি শব্দ শিখলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আমি হয়তো ইংরেজিতে হাজার, হাজার শব্দ জানি। কিন্তু আমি সেগুলো প্রয়োগ করতে পারি না। আপনি কখনোই এটা একটা ভালো ইংলিশ স্পিকার কখনোই হতে পারবেন না। আমার লিখাতে খুব ভালো হয়। কিন্তু সেই লিখাটা আমি বলতে পারি না। সেটাতেও কোনো কাজ হবে না। সো রাইট, যদি ১ ঘন্টাও পড়ি সেটা ইন্টারেক্টিভ পড়াশোনা হতে হবে যে আপনি যেটা পড়ছেন সেটা যদি লাউডলিও পড়েন আপনি শুনতে পারবেন as well as আপনি সেটার সাথে কনভারসেশন তৈরি করতে পারবেন। সেটা আম ইংলিশের বেলা হোক, আপনার সাবজেক্ট নলেজ হোক। আমি যখন পড়াশোনা করতে আসি, আমাকে যখন ইন্টারভিউ নিতে আসছিল তখন আমাকে জিজ্ঞাসা করছিল যে, "হোয়াট ইস ইউর সাবজেক্ট নলেজ?" কারণ আমার সাবজেক্ট নলেজ ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আমার সাবজেক্ট নলেজ ইংলিশ টিচিং এর উপরে ছিল না। এখন টিচিং আ একজন ইংলিশ টিচারের যে দায়-দায়িত্ব আর একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ মানে লিটারেচার এর যে দায়-দায়িত্ব সেইম না। লিটারেচার একেবারেই ভিন্ন একটা জিনিস আর টিচিং ইংলিশ একেবারেই ভিন্ন একটা জিনিস। সো রাইট, এই যে ছোট, ছোট জিনিসগুলো, ছোট, ছোট স্কিল গুলো এগুলো ডেভেলপ করতে হবে নিজের মধ্যে থেকে। নিজে এই বাসার মধ্যে পড়তে হবে। আর যেটা করা যায় না সেটা হচ্ছে যে আ কোন কিছু জানার আগেই না জেনে স্টুপিড কোন কোয়েশ্চেন করা যাবে না। যেমন আম আম অনেকদিন আগে আমি একজনকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে, আসলে আমি যদি বিদেশে পড়তে যেতে চাই তাহলে আমি কি করব? তখন সে আমাকে জিজ্ঞাসা করছিল যে, "তোমার কি আ Facebook আছে?" তো তখন আমি Nokia র ২১০০ Nokia ইউস করতাম। সো আমার কাছে আসলে ছিল না। তো আমি বলছি, "না, আমার তো Facebook অ্যাকাউন্ট নাই।" তো বলে, "তুমি একটা কাজ করতে পারো। তুমি যদি এখনো অনলাইনে যাও তাহলে তুমি অনেক কিছু পেয়ে যাবা। এই এডুকেশন এর অনেক কিছু আছে, অনেক সাবজেক্ট আছে। তুমি বই পড়ো, কিছু করো। এই অযথা কোয়েশ্চেন কখনোই জিজ্ঞাসা করবেন না যে, আমি ইউকে থেকে আমি পড়তে যাইতে পারবো? আরে আপনি যখন বড় হইছেন, আমি যখন স্কুল কলেজে পড়ছি তাহলে আমি পড়তে সব জায়গায় যেতে পারবো। এখন কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেটা জানাটা খুব জরুরি। সেটার জন্য আপনি হেল্প নিতে পারেন যে, কি ধরনের রিকোয়ারমেন্টস আছে, কি ধরনের কি আছে। আবার অনেকে প্রশ্ন করে যে, কত টাকা লাগবে? অথচ সে Facebook এ সারাক্ষণ মানুষের সাথে কথা বলতেছে। কিন্তু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো অনেক ইনফরমেশন Facebook এ এমনিতেই দেওয়া আছে। রাইট, আমি রাইট, গ্রেক এর কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমি যখন গ্রেক এর ওয়েবসাইটে গিয়েছিলাম, ওদের ওখানে অনেকগুলো আর্টিকেল ছিল। আমার একটা অভ্যাস আছে আমি পড়ি। আমি সবগুলো আর্টিকেল পড়েছিলাম। পড়ার পরে আমার মনে হলো যে আসলে এত বেশি ইনফরমেশন দেয়া আছে, আমার তো কিছু জিজ্ঞাসা করার দরকারই নেই। শুধু ওদের ওয়েবসাইট গুলোতে আমার যেতে হবে, নিজেকে পলিশড করতে হবে এতটুকুই। তবে নিজে আরেকজনের কাছে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগে নিজে কিছু জেনে নেওয়াটা খুব ভালো। রাইট, এক্সাক্টলি। নিজের একটা আমি ছোট্ট একটু নলেজ যেটাকে আমরা এড করছি। আমরা স্কেমেটিক ২ টা নলেজ জিনিসে বলি। কনফিউজ হ্যাঁ, হয়ে যাই মিলি। আমার মনে হয় ছোট ভাই-বোনরা একটু খেয়াল রাখতে হবে। একটা হ্যাঁ, হচ্ছে নলেজ। নলেজ তোমাকে পড়ে নিতে হবে হ্যাঁ, যেটা হচ্ছে পিয়ার রিভিউড মনে করো কোনো আ বই হতে পারে, কোনো হ্যাঁ, জায়গা হতে পারে। এটা Facebook ইস প্লেস ফর সেটাই। ইনফরমেশন। যে মনে করো হালনাগাদ DS ইয়া 160 এর এখন ফিটা কত? হুম, করোনার কারণে কি হচ্ছে? ইনফরমেশনটা তুমি জানবে। কিন্তু ইনফরমেশন হ্যাঁ, হয় হচ্ছে নলেজের পরে। নলেজ বেসটা বিল্ড করতে হয় খুবই সুন্দরভাবে যেখানে তোমার ডেডিকেশন থাকবে। তো আপনারা গ্রেকের হ্যাঁ, ব্লগটা যেতে পারেন। আমাদের প্রায় 450 র উপরে আর্টিকেল আছে যেটা পড়লে ভাস্ট ইনফরমেশন আপনি ওখান থেকে বসে পেয়ে যাবেন। তারপরে এটার সঙ্গে বাড়তি যেটা লাগে সেটা হচ্ছে প্রশ্নভিত্তিক। সত্যি। যে সেটার জন্য Facebook এ অসংখ্য হুম, গ্রুপ আছে।
সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। আর আমাদের মধ্যে হ্যাঁ, এরকম লাইভ সেশন তো অবশ্যই আছে। তো মিলি আমরা অলরেডি ১ হুম। ঘন্টার মার্ক পূরণ করলাম। আমাদেরকে এখন র‍্যাপ আপ করতে হবে। আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা পেয়েছি। আচ্ছা, যেটা আমরা করব। আমরা পরের সেশনগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরাফাত রাব্বি, ইনশাআল্লাহ। সাজ্জাদ হোসেন শামীন এবং আশরাফ খান। আমি খুবই সরি যে আপনাদের কোয়েশ্চেন গুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না বিকজ অফ টাইম কনস্ট্রেইন্ট। বাট আমরা নেক্সট লাইভে এটা কভার করব। মিলি, থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাআল্লাহ। আমি আসলে খুবই গ্রেটফুল তুমি তোমার প্রচন্ড ব্যস্ত সময়ের মধ্যে থেকে তুমি আটলান্টিকের ওই পার থেকে তুমি এত সুন্দর করে আমাদেরকে ওহ! লাইভে আই এম করতে হ্যাপি। ও কত সুন্দর একটা কথা বললেন। আমি আসলে সমুদ্রের খুব ভক্ত। কার ভক্ত? ও সমুদ্র। হ্যাঁ, সমুদ্র I এক্সাক্টলি। mean sea, oceans ওর সঙ্গে শোনো তোমার ঘোরাঘুরি, সাগর এগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে আরেকটা আড্ডা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এভরিবডি সবাই ভালো হ্যাঁ, থাকবেন। আমরা আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এই কমেন্টের মধ্যে আমরা উত্তর হুম, কন্টিনিউ করব। ভালো থাকবেন। বাই। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।